বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লাইভ উইথ হারুনে। আমরা আজকের অতিথি চিকিৎসক এবং প্রিয় উপস্থাপক ডাক্তার আব্দুল নূর তুষার। বন্ধুরা, আপনারা যদি কোনো যান্ত্রিক সমস্যায় পড়েন বা শব্দ শুনতে কোনো ঝামেলা হয়ে থাকে, তাহলে আপনারা একটু নক করে আমাকে এখানে বলে দিতে পারেন, তাহলে আমরা বুঝবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা যোগ দিয়েছেন এক দুইজন করে, আমি দেখতে পাচ্ছি। আব্দুল নূর তুষার, তাকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যে জিনিসটা হলো, আমার কাছে মনে হয়েছে তুষার ভাই এত বেশি কথা বলেন কেন। তিনি সব বিষয়ে কথা বলেন, তিনি লেখেন, তিনি টক শোতে কথা বলেন, একই সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট দেন। আপনারা হঠাৎ করে বলতে পারেন যে এই হারুন আবার তুষার, আব্দুল নূর তুষারকে কেন তুষার ভাই ডাকছে। আমি বলেই ফেলি, আপনারা হয়তো অনেকে জানবেন, অনেকে জানবেন না। তিনি হচ্ছেন একজন খ্যাতিমান বিবিতার্কিক। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তিনি তখন ঢাকা মেডিকেলে পড়েন এবং তিনি আমাদের সিনিয়র, এবং তিনি তুখোর বিতার্কিক। পরে তিনি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই আলোচনা করব। আর আমিও বিতার্কিক ছিলাম, আমিও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিভ সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম। সে আলোচনা আমরা করতে পারবো। তার আগে আমরা তুষার ভাইকে শুরু করি। তুষার ভাই, বলছেন সবাই শব্দ ক্লিয়ার দেখতে পাচ্ছে। হারুন ভাই, ধন্যবাদ আপনাকে। তুষার ভাই, আপনি তো বেশি কথা বলেন কেন, বেশি প্রশ্ন করেন কেন, বেশি লেখেন কেন? এটাই আমার প্রথম প্রশ্ন। না, মনে হয় না আমি বেশি লিখি, এটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে, কিন্তু এমনিতে আমার মনে হয় না আমি খুব একটা বেশি কথা বলি বা বেশি লিখি। আমি কথা বলি কেননা আমি এমন একটা সমাজ তৈরির জন্য কাজ করেছি আমার জীবনের প্রায় 32 বছরের বেশি, যেখানে মানুষ প্রশ্ন করবে এবং কথা বলবে। একটা গণতান্ত্রিক সমাজের লক্ষ্যে আমরা একসময় স্বৈরাচারী সরকার, এরশাদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি যখন আমি ছাত্র, এবং সেই সময় আমরা একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চেয়েছিলাম, যে গণতান্ত্রিক সমাজে মানুষ প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর খুঁজে পাবে, এবং এই প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে সে একটা আপাত নিরপেক্ষ এবং একটা অগ্রসর সমাজ তৈরি করবে। তো যেটা আমি সারা জীবন করেছি সেটা আমি করি। আমি প্রশ্ন করি যেখানে প্রশ্নের প্রয়োজন আছে, অপ্রয়োজনীয় জায়গাতে তো আমি প্রশ্ন করি না। আমি তো জানতে চাই না যে কিভাবে নৌকা চলছে কিংবা কিভাবে হেলিকপ্টার উঠছে, এই প্রশ্ন তো আমি করি না। আমি এমন জায়গাতে প্রশ্ন করি যে প্রশ্নগুলো মানুষের জন্য প্রয়োজনীয়। যেমন আমি সহজ করেই বলি, আমি স্বাস্থ্য বিভাগ নিয়ে প্রশ্ন করেছি, আমি বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝে প্রশ্ন করি মানুষের, সমাজের। এটা কেন করি? কারণ এই জন্য করি যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে আমি নিজেও শিখি এবং অনেক সময় আমরা আমাদের ভুলগুলিকে খুঁজে পেতে পারি। আমরা যদি আমাদের ভুলগুলিকে চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা সেগুলোকে মোচন করবো কিভাবে? সেজন্য আমি প্রশ্ন করি। আমি খুব একটা যে লিখি খুব বেশি তা নয়। আমি এই করোনার সময়টাতে করোনা নিয়ে অনেক লিখেছি, কারণ আমাদের গণমাধ্যম থেকে শুরু করে আমাদের সরকারি যে প্রচার মাধ্যম এবং বিভিন্ন সরকারি প্রচারণা, তার মধ্যে অসংখ্য ভুল, দ্বিধাদ্বন্দ্ব, নানা ধরনের সমস্যা ছিল, যে কারণে আমার মনে হয়েছে যে এটি বেশি করে লেখা উচিত, যাতে এই ভুলগুলি মোচন হয়ে যায় এবং তাতে মানুষের উপকার হবে। আমি তো জানি আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, কখন মাস্ক করবো, কখন করবো না, এগুলো তো আমি জানি। কিন্তু আমি চেয়েছি যে আমরা সকলে মিলে যেন সুস্থ থাকি এবং আমাদের বাবা মা, আমাদের বয়স্ক বন্ধুরা, আমাদের বয়স্ক আত্মীয় স্বজন, তারা যেন নিরাপদে থাকতে পারে। এটা আমি বলবো যে মানুষের প্রতি এক ধরনের ভালোবাসা থেকে আমি কথা বলেছি। না, বাংলা ভাষার প্রবাদ হচ্ছে হারুন, যে নিজে বাঁচলে বাপের নাম। তো নিজে বাঁচলে বাপের নাম যে ভাষায় বলে, সেই ভাষায় নিজে বেঁচে থাকাটাই তো খুব আনন্দের। আমার কাছে মনে হচ্ছে যে একা বেঁচে থেকে তো কোনো আনন্দ নাই, আসলে একা বেঁচে থেকে কোনো লাভ নেই। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের গরিব মানুষ, সাধারণ জনগণ এটা যেন বুঝতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন তুষার ভাইকে, সেগুলো জানিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো। তুষার ভাইকে নতুন করে পরিচয় দিলে ভালো হয়। তুষার ভাই তো একজন চিকিৎসক, একই সঙ্গে তিনি তো এখন আপনার টিভি ব্যক্তিত্ব যদি বলেন। এরপরে সোসাইটি ফর হাইপারটেনশনের সাথে তিনি দীর্ঘদিন যুক্ত হয়েছেন, আমি সেগুলো বলি। তিনি আরো বলে দিই, যদি পরিচয়টি আপনারা জানতেই চান, তুষার ভাই আপনার লিঙ্কটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি ফেসবুকে। যদি বলি, তিনি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করেছেন, পরে কিন্তু তিনি আবার মানে মাস্টার্স করেছেন পাবলিক হেলথে। আমি তো ঠিক বলছি তুষার ভাই? মাস্টার্স করেছেন পাবলিক হেলথে।
পাবলিক হেলথ উনি মাস্টার্স করেছেন, এবং উনি সরকারি চাকরি করতেন, কিন্তু সেই সরকারি চাকরি আবার একটা পর্যায়ে ছেড়ে দিয়েছেন। আবার উনি বাংলাদেশ টেলিভিশনে শুভেচ্ছা নামে, আমাদের জেনারেশন যারা তাদের নিশ্চয়ই মনে আছে, শুভেচ্ছা নামে একটি জনপ্রিয় অনুষ্ঠান করতেন, যেটা দীর্ঘদিন ধরে চলেছে। বিতার্কিক তা তো বললামই। আর এখন তো কাজ করছেন, তিনি মানুষের সাথেই কাজ করছেন বিভিন্ন বিষয় নিয়ে। গতি মিডিয়া লিমিটেড নামে তার নিজের একটি প্রোডাকশন হাউসে বোধহয় তুষার ভাই রয়েছে। আর সর্বশেষ তিনি নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেখানেও তো সেই অনুষ্ঠানটি করেছিলেন তিনি, যেটি আনিসুল হক শুরু করেছিলেন, সবিনয়ে জানতে চাই। এই তো তুষার ভাইয়ের পরিচয়, যিনি সবসময় সরব, বিভিন্ন নিয়ে, বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে যিনি সবসময় সরব থাকেন। আপনি মূলত আসলে চিকিৎসক, কিন্তু গণমাধ্যমকে বেশি কেন বেছে নিলেন? আপনাকে দেখা গেছে মানুষ প্রথমে চেনে একজন টিভি ব্যক্তিত্ব হিসেবে। অনেকেই মজা করে বলে থাকেন যে তুষার ভাই একজন ডাক্তার, কিন্তু তাকে তো কখনো প্র্যাকটিস করতে দেখি না। আমি রোগী দেখেছি, দীর্ঘ সময় আমি রোগী দেখেছি। 96 থেকে প্রায় 2003 পর্যন্ত নিয়মিত রোগী দেখতাম। তারপরে আস্তে আস্তে রোগী দেখার পরিমাণ আমি কমিয়ে দিয়েছি। আমি যেহেতু রোগী দেখে পয়সা নিয়ে নেই কখনো মানুষের কাছ থেকে, সেই জন্য আমি প্রাইভেট প্র্যাকটিস বা চেম্বার প্র্যাকটিস করি। সোসাইটি অফ হাইপার টেনশনে আমি কাজ করেছি, তারপরে আমি ইউএসআইডির সাথে কাজ করেছি, সরকারি চাকরি করেছি। ফলে এই সময়গুলিতে আমি নিয়মিত রোগী দেখেছি। তারপরে হাইপার টেনশন সেন্টারে আমি প্রতি সপ্তাহে রোগী দেখেছি। তো এটা হতে পারে যে আপনি যদি টাকা না নেন, তাহলে লোকজন ভাবতে পারে যে উনি টাকা নিচ্ছেন না, তার মানে উনি রোগী দেখছেন না, বা এটা ঠিক রোগী দেখা মনে করে না লোকজন, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আমার কাছে যে রোগীরা আসতেন তারা হয় খুবই উচ্চ পরিচিত লোকজন, যেমন আমার রোগীদের মধ্যে খুবই নাম করা লোকজন আছেন কিছু, এবং বাকিরা গরিব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা আমাদের হাইপারটেনশন সোসাইটিতে অল্প কিছু টাকা দিয়ে সারা বছরের জন্য ওনারা ডাক্তার দেখান। এই টাকাটা হাইপারটেনশন সোসাইটি অনেকটা চাঁদার মতো নিয়ে এটা আবার রোগীদের পেছনে খরচ করে দিত। ফলে এখান থেকে কেউ একটা নন প্রফিট অর্গানাইজেশন, চ্যারিটেবল অর্গানাইজেশন, ফলে এই কারণে হতে পারে যে মানুষের হয়ে পড়েছে। আর আমার খ্যাতি, যেহেতু আমি ছাত্র অবস্থাতেই টেলিভিশনে খ্যাতি অর্জন করেছি, আমি বাউবি 12 নামে একটা অনুষ্ঠান করতাম, যেটা ওই সময় বাংলাদেশ টেলিভিশনে অফ পিক এটা টিআরপি থাকতো এবং প্রচুর মানুষ দেখতো। আমি খুবই জনপ্রিয় হয়ে যাই বাউবি 12 করার মধ্যে দিয়ে। তারপরে শুভেচ্ছা যখন করি তখন সেই জনপ্রিয়তা আরো বিস্তৃত হয়। আমার পরিচিতি খুব অল্প বয়সে টেলিভিশনে মানুষ হিসেবে এসেছে, এটা একটা কারণ হতে পারে। আমার মনে হয় এই দুইটাই ব্যাখ্যা, এছাড়া তো আর কোনো ব্যাখ্যা তেমন। আর গতিমিডিয়া আমি নাগরিকের সঙ্গে কনফ্লিক্ট হবে, সেজন্য আমরা গতিমিডিয়া আগে বন্ধ করে দিয়েছিলাম, কারণ একই সাথে আপনি অনুষ্ঠান কেনা এবং বেচা দুটি করতে পারেন না, যে কোনো একটা করা উচিত। মনে হয়েছে মানে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা তখন বিবেচনা করেছি। আমি চেষ্টা করেছি আমার ছোট জীবনে যতটুকু সম্ভব আমার নিজের মতো করে এথিক্যাল জায়গাটা বজায় রাখার জন্য। যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টই এটা না বোঝাই আমাদের এখন পুরো প্রশাসন ব্যবস্থা বা আমাদের সংসদীয় ব্যবস্থার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তুষার ভাই, আমি আসলে আপনার সর্বশেষ ফেসবুক পোস্ট যেটা আপনি দিয়েছেন, সেখানে আপনি জেকেজি এবং একই সঙ্গে আপনি রিজেন্ট হাসপাতাল, এই দুইটা প্রসঙ্গে এবং কতগুলো আপনি কপিও দিয়েছেন যে এই হাসপাতালের অবৈধ চুক্তি, জেকেজির সাথে অবৈধ চুক্তি, এই বিষয়টি আবার নতুন করে এনেছেন। আপনি এর আগেও কিন্তু এই চুক্তিগুলো যখন হয় সরব ছিলেন। আসলে এই বিষয়টি যদি বলতেন, আপনি কেন তখনই এটা সরব ছিলেন এবং সমস্যাটা তখন কি দেখছিলেন? দেখেন, একটা কোনো সরকারি প্রতিষ্ঠান যদি সেটা স্বাস্থ্য অধিদপ্তর হয়, তাহলে তার কাজে কর্মে স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি। এবং যে কোনো গুরু দায়িত্ব আপনি যদি কোনো প্রতিষ্ঠানের উপরে অর্পণ করেন, তবে সেই প্রতিষ্ঠানের সক্ষমতা বিচার করাটা খুবই জরুরি। জেকেজিকে নিয়ে আমি প্রথম দিনই প্রশ্ন তুলেছিলাম, কেননা জেকেজি বিষয়ে আপনি লক্ষ্য করলে দেখবেন যে স্বাস্থ্য অধিদপ্তর কোনো ধরনের কোনো টেন্ডার আহ্বান করা কিংবা কোনো ধরনের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া কিছুই করে নাই, যেটা নিয়ম। আপনি যদি বেসরকারি একটা প্রতিষ্ঠানকে দিয়ে স্যাম্পল কালেক্ট করাবেন, সেটা যদি ভাইরাল স্যাম্পল হয়, অর্থাৎ অত্যন্ত ছোঁয়াচে একটা ভাইরাসের স্যাম্পল, সেটি আপনি রাস্তাঘাট থেকে কালেক্ট করাবেন বুথ খুলে, তাহলে সেটার আমি মনে করি যে খুবই সাবধানতা অবলম্বন করা দরকার। দুই হচ্ছে যে এমন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া উচিত যে প্রতিষ্ঠানের কারিগরি, আর্থিক এবং নৈতিক সক্ষমতা আছে এই কাজটি করার। জেকেজি নামের যে প্রতিষ্ঠানটাকে কাজ দেওয়া হয়েছিল, এই জেকেজি কে আমরা কেউ চিনতাম না, কেউ চিনে নাই বাংলাদেশে।
এই জবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা এর আগে কয়েকটি হেলথ ক্যাম্প করেছে বলে ফেসবুকে এটার একটা কথাবার্তা আছে, কিন্তু তেমন কোনো বড় কিছু না। হাজার হাজার স্যাম্পল তারা কালেক্ট করবে, যেটা করোনা রোগীর স্যাম্পল। এই ভাইরাল স্যাম্পল ঠিক মতো শুধু কালেক্ট করলেই হয় না, এটাকে প্রপারলি ক্যারি করে এটাকে ল্যাবরেটরি পর্যন্ত পৌঁছাতে হয়। এটা যথেষ্ট ট্রেনিং এবং সক্ষমতার বিষয় আছে। ফলে এই সবকিছু বিবেচনায় না নিয়ে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যোগ্যতাকে বিবেচনা করে স্যাম্পল কালেকশন করতে দেওয়া, এটা আপনারা যে কেউ বুঝবেন যে এটা একটা অস্বচ্ছ কাজ হয়েছে। এবং ইভেন্ট ম্যানেজারের যদি সক্ষমতা থেকেও থাকে, সেটা তো ইভেন্ট ম্যানেজমেন্টের সক্ষমতা, সেটা তো একটা হেলথ সেক্টরে স্যাম্পল কালেকশনের মতো একটা কমপ্লিকেটেড এবং একটা সূক্ষ্ম কাজের নয়। ফলে এই যে ওভাল গ্রুপ নামক যে প্রতিষ্ঠানটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং পরে দেখবেন যে স্বাস্থ্য অধিদপ্তর ব্যাখ্যা দিয়েছে যে তারা অতীতে স্বাস্থ্য বিভাগে ইভেন্ট ম্যানেজ করেছে। আমরা পরে পত্রিকায় জেনেছি যে তারা নাকি স্বাস্থ্য অধিদপ্তরের দারোয়ানও সাপ্লাই দিয়েছে, মানে দারোয়ান প্রোভাইড করেছে, সিকিউরিটি গার্ড। তো এটা যদি হয় যে ইভেন্ট ম্যানেজমেন্টই এটা প্রাকযোগ্যতা একটা প্রতিষ্ঠানের জন্য, প্রিরিকুইজিট, তাহলে বাংলাদেশে তো বহু বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদেরকে কেন ডাকলো না, কেন জেকেছি? এই প্রশ্ন তো মানুষের মনে আসবেই। এবং তারপরে তারা যে বুথটা বানিয়েছিল, এই বুথটা একেবারেই আনসাইন্টিফিক। এটা দেখলেই বোঝা গেছে যে এই বুথ দিয়ে প্রপারলি স্যাম্পল কালেক্ট করা যায় না, এটা অসম্ভব, ভুল ভুল একটা বুথ। সামিয়ানা খাটিয়ে ডেকোরেটর দিয়ে বুথ বানিয়ে এইভাবে হয় না। এটার নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে। এই স্যাম্পল কালেকশনের বুথ কিরকম হবে এটা স্পেসিফিকেশন আছে, ইন্টারনেটে পাওয়া যায়, আপনি গেলেই দেখবেন। তো এই যদি হয় অবস্থা, তো স্বাভাবিকভাবে আমরা তখন প্রশ্ন করেছি যে কিভাবে কি প্রক্রিয়াতে জেকে জেকে কাজ দেওয়া হচ্ছে। এবং পরে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন, দেখতে পেয়েছেন যে এটা সম্পূর্ণ একটা প্রতারণামূলক কাজ ছিল, এটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি। এবং এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করেছেন কারা? স্বাস্থ্য অধিদপ্তর, যাদের কাছে জনগণের স্বাস্থ্য সেবার বিষয়টি ন্যস্ত। আমার কাজ নয়, এই বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা জনিত যে বিষয়গুলি আছে তাদের হাতে, তারা এই ধরনের কাজ কি করে করতে পারে? এটা নিয়ে তো আমরা প্রশ্ন করবো, এটা তো আমাদের নাগরিক অধিকার, আমরা প্রশ্ন করবো না? অবশ্যই আপনাকে আপনি যদি হারুন, আপনি যদি সাংবাদিক আপনার হয়ে থাকেন, আপনি যদি হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করতে পারেন, আপনি যদি ডাক্তারের আচরণ নিয়ে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কেন স্বাস্থ্য অধিদপ্তরের এই অন্যায় আচরণ নিয়ে প্রশ্ন করতে পারবো না? তারা তো অন্যায় করেছেন, প্রকাশ্যে অন্যায়টা করেছেন। এই জন্য শেখ তাজউদ্দিন চৌধুরী আমাদের এক বন্ধু, তিনি প্রশ্ন করেছেন তুষার ভাইয়ের কাছে। আমার প্রশ্ন যে এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন এই বিষয়ে তাদের পদত্যাগ করা উচিত কিনা, আপনি কি মনে করেন? আসলে আপনি জবাব কিভাবে দেবেন? কারোর পদত্যাগ তো কোনো বিধিসম্মত ব্যাপার না। পদত্যাগ হচ্ছে একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি পদত্যাগ করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমার উচিত অনুচিত মনে করার মধ্যে কিছু নেই। কিন্তু বিধি কি বলে সেই হিসাব অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিধি অনুযায়ী অন্যায় কাজগুলি যারা করেছে তাদেরকে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং এটা অবশ্যই করা উচিত। বিধি অনুযায়ী যদি আপনি ব্যবস্থা না নেবেন, তাহলে তো আপনি নিজের বিধিকে নিজেই অস্বীকার করছেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই বিধিহীন ভাবে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে রিজেন্ট হাসপাতালে তারা ডায়ালিসিস মেশিন দিয়েছে, ডায়ালিসিসের বেড দিয়েছে, ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট দিয়েছে, ভেন্টিলেটর দিয়েছে। এটা তো সরকারি সম্পত্তি, এটা কেনা হয়েছে জনগণের টাকায়। এটা আপনি একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কিসের ভিত্তিতে, কোন চুক্তির ভিত্তিতে দিয়ে দিতে পারেন? এটা কি কোনো আইনে আছে? আমি কি কালকে পারবো সচিবালয়ের একটা গাড়ি নিয়ে এসে আমি ব্যবহার করতে জনস্বার্থে? সারা জীবন আমরা দেখেছি রাষ্ট্র ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানকে, ব্যক্তি মালিকানার মাইক্রোবাসকে রিকুইজিশন দেয়। এই প্রথম আমরা দেখলাম ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ নিয়ে সেটাকে যেন তেন ভাবে ব্যবহার করছে। 7ই মেতে এই ভাউচার কেটে সিএমএসডি থেকে এই ডায়ালিসিস মেশিন দেওয়া হয়েছে। আর 15ই মেতে অ্যানেস্থেসিওলজিস্ট যিনি সরকারিভাবে ওখানে দায়িত্ব পেয়েছিলেন, তিনি অভিযোগ করেছেন যে এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, এই হাসপাতালে রিপেয়ার করতে হয়েছে, এই হাসপাতালে চিকিৎসার পরিবেশ নাই। তারপরেও তারা কোনো ব্যবস্থা নেন নাই। এরপরে নিপসমের পরিচালক, প্রাক্তন একজন সাবেক বিতার্কিক বায়েজিদ খুরশিদ রিয়াদ, উনি জানিয়েছেন যে রিজেন্ট টাকা পয়সা আদায় করছে, এটা অন্যায়, এটা বিধিসম্মত না। তারপরেও তাকে 50টা করে স্যাম্পল পরীক্ষা করে দিতে বলা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে একটি প্রতিষ্ঠান বিধি ভেঙে মানুষের কাছ থেকে পয়সা করে নিচ্ছে। তারপরেও কি করে একটা
অধিদপ্তর যারা আইনকে রক্ষা করবেন, আইনের রক্ষক, কি করে এই ধরনের নির্দেশ দেয়? এটা আমার কাছে মনে হয়েছে একেবারে এটা একেবারে আমি বলবো এটা একটা তুগলকি আচরণ, এটা একটা অন্যায় আচরণ। এটা তো জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তাই না? জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে আপনি পর্ব আকারে একটা গাইডলাইন বানিয়েছিলেন যে সবকিছু শূন্যে নামিয়ে আনার জন্য করোনা নিয়ে। এটা আমাদের একজন বন্ধু ইসায়েত আহমেদ বলেছেন যে ওই গাইডলাইন বাস্তবায়নে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যে গিয়েছিল কিনা। আমি জানি না ঠিক এ ধরনের গাইডলাইন আপনি দিয়েছিলেন কিনা। এই গাইডলাইনটা জায়গা মতো পৌঁছানো হয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা এটা একেবারে প্রকাশ্যে সংবাদ সম্মেলনী করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা সেখানে হাজির ছিলেন তাদের কাছে আমরা এটা পাঠিয়ে দিয়েছি। ফলে এটা দেওয়া না দেওয়ার কিছু আসে যায় না। এক হচ্ছে, দুই হচ্ছে যে এটা এর আগে একটা সংক্ষিপ্ত আকারে আমরা বেশ কিছু জায়গাতে ইমেল হিসেবে পাঠিয়েছি। আমাদের যে সংগঠন আছে এফডিএসআর, আমার মনে হয় যে এই প্রশ্নটা আপনি আমার মুখের উপর থেকে সরিয়ে দিতে পারেন। আমাদের একটা সংগঠন আছে এফডিএসআর, সেই এফডিএসআর থেকেও এটা বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে। এই গাইডলাইনটা খুবই সহজ একটা গাইডলাইন, এটা এমন কিছু রকেট সায়েন্স না। যারা এপিডেমিওলজি করেছেন তারা এটা দেখলে বুঝতে পারবেন। এটা এপিডেমিওলজির যে বেসিক মেথোডোলজি তার উপরে ভিত্তি করে সাজানো। মূল বিষয় হচ্ছে যে কোনো মহামারী নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে মহামারীর শুরুতে আপনার যত সক্ষমতা থাকে, মহামারীটা সামনের দিকে এগুলে সক্ষমতা মানুষের কমতে থাকে, সমাজেরও কমতে থাকে, সরকারেরও কমতে থাকে, কারণ ধীরে ধীরে অর্থনীতি দুর্বল হয়ে আসে। তাই এই গাইডলাইনটা যত দেরি হবে ততই এটা বাস্তবায়ন করা কঠিন হবে, কারণ অর্থনীতি ধীরে 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 সংকুচিত হয়ে যাবে এবং এই গাইডলাইন সঠিকভাবে পালন করা কঠিন হয়ে যাবে। এটা যত আর্লি করা যাবে ততই এটার মধ্যে আমি মনে করি উপকার পাওয়া যাবে। আর এখন যে লকডাউন করা হচ্ছে, এখন যে গরুর হাট নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, এইসব চিন্তা ভাবনা অ্যাডহক ভিত্তিতে করতে হয় না, এগুলো একদম শুরুতেই করতে হবে। এগুলোই হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব। জনস্বাস্থ্য রক্ষায় তারা এই পরিকল্পনাগুলি আগে থেকে করে রাখা উচিত ছিল, এবং এটা আমি মনে করি যে তারা ভুল করেছে। আপনাকে আরেকটা ব্যক্তিগত প্রশ্ন করেছে, আমার মনে হয় প্রশ্নটা আপনি নেবেন। আমি প্রশ্নটা দেখতে পেয়েছি। করোনা শুরুর দিকে পিপিইর অভাবে, এটা একটা ভুল ধারণা, এটা একটা অদ্ভুত একটা বিষয়। আমি মনে করি যে এই প্রশ্নগুলি যারা করেন তারা হয় মূর্খ, না হলে কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রশ্নগুলি করেন। আপনি একটা বিষয় বিবেচনা নেওয়ার চেষ্টা করেন। আপনার কাছে ডাক্তার আছে, সব ডাক্তার কিন্তু করোনার চিকিৎসা দিতে পারে না। দাঁতের ডাক্তার কি করোনার চিকিৎসা করবে? মানসিক রোগের চিকিৎসক কি করোনার চিকিৎসা করবে? হাড় জোড়া দেয় যে ডাক্তার, সে কি করোনার চিকিৎসা করবে? হার্টের ডাক্তার কি করোনার চিকিৎসা করবে? তা তো নয়। করোনার চিকিৎসা করেন মূলত রেসপিরেটরি মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, অ্যানেস্থেসিওলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, এরা। এই যে একটা ছোট্ট গ্রুপ আছে ডাক্তারদের, এই গ্রুপটা যদি কোনো কারণে অসুস্থ হয় তাহলে কি হবে? একজন লোকের করোনা হওয়া মানে হচ্ছে সে 15 দিন অনুপস্থিত থাকবে। তো তাদেরকে আপনি যদি পিপিই না দেন তাহলে আপনি তাদেরকে কি করছেন? আর ডাক্তার নিজের পয়সা দিয়ে পিপিই কিনতে পারে না। এই যে উদ্ভট প্রশ্নটা ওনারা করেন, ডাক্তার নিজের পয়সা দিয়ে পিপিই কিনতে পারে? কয়টা কিনতে পারে? 2টা পারবে, 3টা পারবে, 4টা পারবে? 30 দিনে 30টা পিপিই না, 30 দিনে কোনো কোনো ডাক্তারের 60টা পিপিই লাগে। একটা পিপিই তো সারাদিন 24 ঘন্টা পরে থাকা যায় না। এটা পরা আপনি যখন খুলবেন, এটা কি একটা মানুষকে অমানুষ যে সে বাথরুমে যাবে না, সে খাবে না, তার কি পেশাব পায়খানা করতে হয় না? পিপিই খোলার সাথে সাথে ওই পিপিইটা শেষ, নতুন ভাবে আবার পড়তে হবে। অশিক্ষিত জনগণের মতো প্রশ্ন করলে তো হবে না। শিক্ষিত লোকের শিক্ষা নিয়ে প্রশ্ন করতে হবে। যদি শিক্ষা না থাকে এটা জেনে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটার মধ্যে মানবিকতা অমানবিকতা বলে কিছু নাই। যেটা প্রয়োজন সেইটাই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মনে করেন ডাক্তার নিজে নিজে পিপিই কিনলো, ভেন্টিলেটর নাই, চিকিৎসা হবে? অক্সিজেন নাই, চিকিৎসা হবে? তো যেটা প্রয়োজন সেটা চাবে না? এই পিপিই তো একটা চিকিৎসা সরঞ্জাম, এটা তো কোনো ব্যক্তিগত বস্তু না। এবং এখানে দেখেন কিছু লোক গালিগালাজ শুরু করেছে। এটাই হচ্ছে ওনাদের রুচি। এই রুচি নিয়ে ওনারা বসবাস করেন, এই রুচি নিয়ে ওনারা কথা বলেন, এটাই হচ্ছে ওনাদের শিক্ষা, ওনাদের বাবা মা, ওনাদের আত্মীয় স্বজন পরিচয়। এটাই তো ওনারা করে চলেছেন বছরের পর বছর, এবং এটাই তারা করতে থাকবেন। এক একটা পিপির দাম ভালো, এক একটা ভালো পিপি শব্দটা কি এটাও তো লোকে বুঝে না। পিপি মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখন মনে করেন আপনি এই যে প্রত্যেকদিন জুতা পরে বের হন না, এই জুতা কিন্তু একটা পিপি, আপনার পায়ে যাতে পেরেক না ঢুকে,
আপনার পাটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সেই রকম হাসপাতালে করোনা রোগী থাকলে, শুধু করোনা না, ইবোলা থাকলে, অন্য কোনো এরকম রেসপিরেটরি ভাইরাস যেমন বিউবনিক প্লেগ থাকলে পিপিই পড়তে হয়। বিদেশে যে কোনো ইনফেকশাস ওয়ার্ডে ডাক্তাররা সারা বছর এটা পড়ে, সারা বছর তারা পিপিই পরে। ইনফেকশাস ওয়ার্ডে পিপিই ছাড়া যাওয়া যায় না। দুই হচ্ছে এই যে মাস্ক, এই মাস্ক যে কোনো মাস্ক ভাইরাসকে প্রোটেক্ট করে না, তাহলে এই জিনিসগুলো চাইতে হবে না। আর এইটা যে যারা প্রশ্ন করেছেন, জেকেজির মতো ফ্রডকে যদি 1200 পিপিই দিতে পারে বিনামূল্যে, ডাক্তাররা পিপিই চাইলে অন্যায় হয়ে যায়? একটা ফ্রড প্রতিষ্ঠানকে যদি 1200 পিপিই দেয় স্বাস্থ্য অধিদপ্তর, এবং তারপরে 5000 পিপিই রিকুইজিশন আসে এবং সেটা দেওয়ার জন্য চিঠি দিয়ে দেয়, আর ডাক্তাররা সেটা চাইতে পারবে না? চোর ক্যাচররা এটা চাইতে পারবে, আর ডাক্তাররা চাইতে পারবে না? আপনি আজকেই পোস্টে বলেছেন যে জিএমআই যেটা M95 যে মাস্ক, সেটা হচ্ছে ভুয়া মাস্ক দিয়েছে এবং একই সঙ্গে সিলটা লাগিয়ে দিয়েছে। এইরকম আপনার বিবেচনায় এই ভুয়া কর্মকাণ্ড, আমরা যদি দেখি স্বাস্থ্য অধিদপ্তর 900 কোটি টাকার সুরক্ষা সরঞ্জাম কিনেছে এবং সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। তো এই করোনায় কি আসলে একটি কেউ কেউ একটু হরিলুটের জায়গা আর সুযোগ নিয়েছেন তুষার ভাই? সেটা কি করেছে সেটা আমি জানি না, আমি তো ওখানে বসেছিলাম না। আমি দেখেছি, আমরা সকলেই দেখেছি যে মানহীন মাস্ক দেওয়া হয়েছে, রেইনকোট দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে, এগুলো আমরা দেখেছি। এগুলো ডাক্তাররা পেয়েছেন, বিভিন্ন জায়গায় পৌঁছেছে। ফ্রকটপ নামে যে রেইনকোট দেওয়া হয়েছে, এই রেইনকোট পৃথিবীর যে কোনো ইন্টারনেটে গিয়ে সার্চ দেন ফ্রকটপ লিখে, দেখতে পাবেন যে এটা রেইনকোট। রেইনকোটকে পিপি মনে করে যে স্বাস্থ্য ব্যবস্থা, তাদেরকে তো কিছু বলার নেই। আশিস বিশ্বাস প্রশ্ন করেছেন আপনার, আমি প্রশ্নটা স্ক্রিনে দিলাম না, তিনি প্রশ্ন করেছেন আপনি চিকিৎসক না, ফিজিওথেরাপিস্ট। বিএমডিসির বিজ্ঞাপন দিয়েছে, আপনার বিএমডিসির প্রজ্ঞাপন সেটা বলছে। আসলে উনি কি, আশিস বিশ্বাস কি বোঝাতে চেয়েছেন, আপনি কি বুঝতে পারছেন? আমি ওনার প্রশ্ন আমি কি আমি তাহলে আপনাকে একটু দিচ্ছি, আপনি যদি দেখেন প্রশ্নটি। আমি নাগরিক টিভির সাথে অনেকদিন ধরে নাই, নাগরিক টিভির সাথে প্রায় 1 বছর ধরে নাই, এবং নাগরিক টিভির কোনো দায় দায়িত্ব আমি বহন করছি না গত প্রায় অক্টোবর মাসের পর থেকে। ফলে আমার এখানে কিছু বলার নাই। নাগরিক টিভি আমি যতদিন ছিলাম এসব উল্টাপাল্টা কাজকর্ম করেনি। আপনার এই যে সোজা সাপটা কথা, আপনি যেটা ভালো মনে করেন, এই ধরনের কথা অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছে। আমরা যদি সেই মাশরাফি বিন মুর্তজা প্রসঙ্গে আসি, মানে তখন কিন্তু দুই ধরনের কথা হয়েছে। আপনি এক ধরনের বক্তব্য ফেসবুক পোস্টে দিয়েছেন, সেটা সবাই চেপেছে, আবার তার এগেইনস্টে আরেক গ্রুপ লিখেছে, এবং সেটি বিষয়টা ছিল, আপনি তো জানেনই যে নড়াইল হাসপাতালে উনি গিয়েছিলেন এমপি, এবং 4 জন ডাক্তারকে উনি সাসপেন্ড করেছেন, মানে শোকজ করেছিলেন, একজন পাওয়া যায়নি। তো সেখানে উনি ভুলটা কি করেছিলেন? আপনি যদি পুরনো কথা, এবং যখন সমালোচনা করেছিলেন, এটা এই যে এখন এটা টেনে আনছেন, এটা কোনো অপ্রয়োজনীয় একটা ডেড ইস্যুকে আপনি আবার জাগ্রত করার চেষ্টা করছেন। এটা হচ্ছে কি সাংবাদিকতার ছল। এই ছল আপনারা করেন এবং কখনো করেছেন। শোনেন, আমি কোথাও মাশরাফিকে অসম্মান করে কোনো কথা বলি। আমার যে পোস্টটা ছিল, এই পোস্টে আমি বলেছি যে মাশরাফি যেন ভালো করে জিনিসপত্র জেনে নিয়ে তারপরে জনগণের স্বার্থে সবকিছুই চায়। আমি বলেছিলাম যে চিকিৎসা কেবলমাত্র চিকিৎসক নিশ্চিত করে, চিকিৎসা একটা টিম ওয়ার্ক। একটা হাসপাতালে একজন সাধারণ ক্লিনার থেকে শুরু করে একদম হাসপাতালের যিনি ডিরেক্টর, এই পর্যন্ত যে পুরো টিমটা, এই টিমটা মানুষের চিকিৎসাকে নিশ্চিত করে। এবং শুধুমাত্র চিকিৎসকের উপস্থিতি অনুপস্থিতির উপরে মানুষের স্বাস্থ্য নিশ্চিত হয়। চিকিৎসকের সরঞ্জাম লাগে, চিকিৎসার পরিবেশ লাগে। যে হাসপাতালটাতে উনি গিয়েছিলেন, সেই হাসপাতালটায় প্রত্যেক দিন উপর থেকে ছাদ খসে খসে পড়ে, ওই হাসপাতালে, এবং সেটার ছবি বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট হয়েছে। আমি তাকে এতটুকুই অনুরোধ করেছিলাম যে তিনি যেন সংসদে গিয়ে এই পুরো বিষয়টা তুলে ধরেন, কারণ সাধারণ মানুষের স্বাস্থ্য তো শুধুমাত্র এইভাবে হবে না। মাশরাফি যখন করোনা আসলো তখন কি করলেন? তখন উনি নিজের খরচে বুথ বানালেন। ওনার কি নিজের খরচে বুথ বানানোর কথা? তা তো না। দেশের একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে, এই বুথ স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে দেওয়ার কথা। এমপির কাজ হচ্ছে শুধু নিজের এলাকার জন্য গিয়ে সংসদে কথা বলানো। সকলের জন্য একটা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, উন্নত অর্থনৈতিক ব্যবস্থা তোলার জন্য বা গড়ে তোলার জন্য সংসদে পয়েন্ট রেজ করতে হবে। ফলে আমি তার কাছে এটাই আশা করেছিলাম যে উনি একজন সফল ক্যাপ্টেন, উনি একজন সাহসী মানুষ, উনি সৎ মানুষ। উনি যে ধরনের সততার সাথে গিয়ে ডাক্তারকে শাস্তি দেওয়ার একটা উপক্রম করেছিলেন, ওই একই সততার সঙ্গে যেন উনি
সংসদে এই কথাগুলা বলেন যে ভালো হাসপাতালের সরঞ্জাম নাই, হাসপাতালে যে ডাক্তার থাকার কথা তার 3 ভাগের 1 ভাগ আছে, হাসপাতালে নার্স নাই। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই অদ্ভুত। পৃথিবীর সব জায়গাতে ডাক্তারের চেয়ে নার্সের সংখ্যা বেশি থাকে, বাংলাদেশে নার্স হচ্ছে ডাক্তারের অর্ধেক। এটা পৃথিবীর কোথাও নাই। তো আমাদের আরো বেশি নার্স চাকরি দিতে হবে না? আমি এই কথাগুলোই বলেছিলাম। কিন্তু হারুন, কিন্তু বিভিন্ন ইন্টারনেট, এই যে অনলাইন সংবাদ মাধ্যম অদ্ভুত এক হেডলাইন দিয়ে ক্লিক বাড়ানোর জন্য তারা সেটাকে পোস্ট করতে শুরু করলো, মাশরাফিকে ধুয়ে দিলেন। আমি যেখানে বলেছি যে মাশরাফি আপনার জন্য দোয়া করি আপনি আরো বড় হন এবং আপনি যেন আমাদের এই কথাগুলি সংসদে গিয়ে বলতে পারেন। আমার তো স্ট্যাটাসটা মনে আছে, আমি এই কথাটা লিখেছি। আমি মাশরাফির একজন, আমি বলবো যে ব্লাইন্ড সমর্থক। ফলে আমি চাই মাশরাফি কোনো ভুল না করুক, মাশরাফি যে কাজটাই করুক সেই কাজটা যেন বিধিসম্মত ভাবে করে, মাশরাফি যে কাজটাই করুক সেটা যেন উদাহরণ হয়, আমি সেটা চাই। সেজন্য বলেছি যে মাশরাফি যেন সংসদে গিয়ে এটা বলে। অনলাইন পত্রিকাগুলো লিখতে শুরু করলো উনি তাকে ধুয়ে দিলেন। আমি কোথায় ধুয়ে দিলাম? আমি তো কোনো বাজে কথা বলিই নাই। এবং আরো বাজে কথা হচ্ছে একজনের স্ট্যাটাস অনলাইনে ছাপতে গেলে অনুমতি নিতে হয়। এইটুকু সাধারণ যে বিবেক কিংবা সাধারণ আচরণ, সেই আচরণটা পর্যন্ত তারা করেন নাই। না, কিন্তু আপনি তো পাবলিক ফিগার, আপনি তো পাবলিক ফিগার, না হারুন, না অবশ্যই নিতে হবে। লেখা ইজ আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আপনার এই অনুষ্ঠানটা আমি নিয়ে ফেলতে পারি এখন, যেটা চলছে নিয়ে আমি এটা আমার ইউটিউব, তাহলে কেন পারি না? আপনিও তো পাবলিক ফিগার। আমি পারি না কারণ আপনারা তো ওপিনিয়ন যখন দেন ওটা পাবলিক ফিগার, তো আপনি একজন, আপনাকে তো ফলো করে লোকজন, অনুসরণ করে। না, আমি ওপিনিয়ন অনুসরণ করতেই পারে সে। আমাকে তো অনুসরণ করলে নিশ্চয়ই আমার জামা খুলে নিয়ে যাবে না যে আপনি পাবলিক ফিগার, আপনার জামাটা দেন, আমি নিয়ে গেলাম। যেটা আমার সেটা আমার ওপিনিয়ন, আমার ফেসবুকে আমার স্ট্যাটাসে আছে। এটা যদি কেউ কপি করে কোথাও ছাপতে চায় অবশ্যই আমার অনুমতি দিবে। এটা তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এনি রাইটিং অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল, এনি রাইটিং is property of the writer, no one else. না, কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের দেখি তাদের যে ফেসবুক পোস্ট বা টুইটারে যে তারা দেন সেগুলো না আমি তো রাজনীতি, আচ্ছা সেখানে পার্থক্য নেই। আমি তো রাজনীতিবিদ না, আমি তো ভোটে দাঁড়াই নাই, আমি তো মানুষের কাছে ওইখানে কিছু বিষয় নিয়ে তখন তুমুল বিতর্ক হয়েছে। একটা পর্যায়ে আপনি বলেছিলেন, মানে ফাজিল একটা শব্দ নিয়ে, তখন আপনি বলেছিলেন আমি তো মাশরাফিকে ফাজিল বলিনি। আর একটা বিষয় আমি মাশরাফিকে শুধু না, আমি কাউকেই অপ্রয়োজনীয় ভাবে কখনো কোনো ধরনের গালিগালাজ করি না, কোনো নেগেটিভ ওয়ার্ডও ব্যবহার করি না। যদি কেউ এটা প্রাপ্য হয়ে যায় একদম, যেমন আপনি যদি নির্লজ্জ আচরণ করেন তখন তো আমি আপনাকে নির্লজ্জ বলবো, কিন্তু আদারওয়াইজ আমি এটা কোনোদিন বলি না। আরেকটা প্রশ্ন তুলেছিল, আপনি বলেছেন যে তারা রানার্স আপ হয়ে প্লট পায়, কোটি টাকা পায়, কিন্তু চিকিৎসকরা মায়ের কোলে গুলিবিদ্ধ শিশুকে যখন রক্ষা করে তারা কি পায়? আপনি যদি কোথাও বেতনভোগী হিসেবে থাকেন তাহলে আপনি আপনার কাজের বিনিময়ে পুরস্কার আশা করতে পারেন। ফলে এটাতে এই প্রশ্ন করতেই হবে যে যদি আপনি কাজের বিনিময়ে পুরস্কার আশা করেন, যার কাজই হচ্ছে বিজয়ী হওয়া, যার কাজ হচ্ছে উইকেট পাওয়া, সে উইকেট পাওয়ার পরে আলাদা করে কিছু চাইতে পারে না। আমার কাজ যদি হয় চিকিৎসা করা, আমি চিকিৎসা করে তারপরে আবার প্রতিটা চিকিৎসার জন্য আলাদা করে পয়সা চাইতে পারি? আমি সেটা পারি না। কেউ দিলে দিচ্ছে সেটা অন্য কথা, কিন্তু এটার কোনো নৈতিক ভাবে এই দাবি থাকে না। আপনি এটা পুরনো কথা, তবু আপনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে আছে আপনি ভারতীয় চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে আপনার ফ্রি ক্যাম্পেইন, ফ্রি টু ক্যাম্পেইনের নামে গত বছরে 29-30 নভেম্বর আসার চেষ্টা করেছিল তারা ময়মনসিংহের চরপাড়ায়, এবং ভারতের চেন্নাই হাসপাতালের কয়েকজন ডাক্তার। আপনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং এটা শেষ পর্যন্ত আমার ধারণা হয়নি। এই যে বিদেশি ডাক্তাররা, সেটা ভারত আর যেখানেই যাক, এই যে আমি এটার বিরুদ্ধে অবস্থান নিই। বাংলাদেশের আইন আছে, বাংলাদেশের আইনে এটা বলা আছে যে আপনি যদি বিদেশের থেকে আসেন, আপনি যদি দাবি করেন আপনি চিকিৎসক, সেটা প্রমাণ দিতে হবে। প্রমাণ আপনি কোথায় দিবেন? বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আমি যদি আজকে বিদেশে গিয়ে চিকিৎসা করতে চাই, সেই দেশের যে আইন আছে সেই আইন মেনেই আমাকে চিকিৎসা করতে হবে। সেরকম বাংলাদেশের আইনে বলা আছে বিদেশি কোনো চিকিৎসক বিদেশ থেকে পাশ করে ডিগ্রি নিয়ে আসলে কেউ, সেটা অবশ্যই বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে অ্যাপ্লাই করে তাকে তার নির্দিষ্ট বিধিমালা অনুযায়ী অনুমতি নিয়ে তারপরে চিকিৎসা করতে হবে। ফলে ফ্রি হেলথ ক্যাম্পের নামে আপনি যদি যে কোনো জায়গা থেকে চিকিৎসক নিয়ে এসে
এইভাবে চিকিৎসা করেন, এটা বাংলাদেশের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এবং আমাদের সংগঠন মূলত এই আইনটাকে মানতে বলেছে। এটা দেশি বিদেশি বলে কোনো প্রশ্ন না। আপনাকে আমি একটা জিনিস জানাই, বাংলাদেশে আমরা যেদিন এই কথাটা বলেছিলাম সেই সময় মাত্র 38 জন ডাক্তারের অনুমতি ছিল, মাত্র 38 জন ডাক্তারের অনুমতি ছিল, এবং তার অধিকাংশ মানে বিদেশি ডাক্তার, বিদেশি ডাক্তারের, বিদেশি তার হ্যাঁ বিদেশি ডাক্তার, এবং তাদের অধিকাংশই টেম্পোরারি, 7 দিনের 15 দিনের অনুমতি নেওয়া। অথচ বাংলাদেশে ওই সময়ে এর 3 গুণ বিদেশি ডাক্তার চিকিৎসা দিচ্ছিলেন। এই ডাক্তাররা যে টাকা পয়সাগুলি নেন, এই টাকাটাও তো তারা অবৈধ পথে বিদেশে নিয়ে যায়। আমরা সেটা সাধারণ নাগরিক হিসেবে আমরা যদি দেশকে ভালোবাসি আমরা এই প্রশ্ন করতে পারবো না। এবং ওই একই সময়ে সাতক্ষীরাতে ভুয়া বিদেশি ডাক্তার, মানে বিদেশ থেকে আসা একজন লোক ভুয়া ডাক্তার সে যে ডাক্তারি করছে সেটাও ধরা পড়েছে, র্যাব তাকে ধরেছে ওই সময়। তুষার ভাই, আপনি এই আইন না মানার কারণে বিদেশ থেকে এসে ফ্রড লোকজন ডাক্তার সে যেখানে চিকিৎসা করে নিতে পারে। ফলে আইনটা তো মানতে হবে। কেউ তো পরীক্ষা করবে যে এই লোকটা আসলেই ডাক্তার নাকি ডাক্তার না। তো আপনি সেটা নোটিশ করলেন, তো আমাদের এখানে কি মনিটরিং প্রসেস কি এত দুর্বল? আমাদের অর্গানাইজেশন নোটিশ করেছে। সেটা বাংলাদেশে কি মনিটরিং প্রসেস এতই দুর্বল যে বিদেশ থেকে এরকম চিকিৎসক আসবেন তার এভাবে যে আপনি আইনটির কথা বললেন সেটি থাকবে না? আমরা দেখি বাংলাদেশের প্রতি বাংলাদেশের মনিটরিং সিস্টেম যদি সবল হতো হারুন, তাহলে এই উত্তরাতে একটা রিজেন্ট হাসপাতাল এটাই মনিটর করতে পারে না কেন? মনিটরিং এর জন্য আলাদা করে কোনো ভালো জনবল নাই। এটাই তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। বাংলাদেশে এখনো বহু উপনিবেশিক আইন আছে যে আইনে মনিটরিং করা অসম্ভব। যেমন আমাদের যারা পুলিশের এসআই, ওনারা যে মোটরসাইকেল বাবদ একটা তেল পান, কয় টাকার তেল পান একটু খোঁজ নিবেন তো। ওই টাকা দিয়ে ওনাদের মানে বাড়িতে যাতায়াত করা সম্ভব না। সম্ভবত 21 টাকা, সম্ভবত 21 টাকা। এই যে আপনি 21 টাকা বললেন, এখন আমি জানি না, আমি আপনাকে খোঁজ নিতে বলেছি। তাহলে এই 21 টাকার তেল দিয়ে কি তার পক্ষে সম্ভব তদন্ত করা? এই সময় আইন বদলাতে হবে না, এগুলো বদলাতে হবে। এবং এগুলো যদি না বদলান তাহলে মনিটরিং কিভাবে করবেন? যেমন আদালত থেকে যে সমনের চিঠি পাঠায় তাতেও বোধহয় 1-1.5 টাকা এরকম খরচ পায়, অথচ 1-1.5 টাকা তো চিঠি পাঠানো যায় না সমনের। হ্যাঁ, কোন এক সময় 1.5 টাকা ছিল, আজকে থেকে ধরেন 100 বছর আগে হয়তো সেই খরচে রয়ে গেছে। কত আইন পরিবর্তন হয়, কিন্তু এই দরিদ্র মানুষদের সাধারণ অল্প কিছু টাকা পয়সা এইটা বাড়ানোর যে আইন, এটা নিয়ে কারো খেয়াল থাকে না। সবার খেয়াল থাকে হচ্ছে শুল্কমুক্ত গাড়ি, সবার খেয়াল থাকে হচ্ছে অবসরের বয়স বাড়িয়ে 65 করতে হবে। অবসরের বয়স 65 হলে এই যে সাধারণ মানুষ যে এমএলএসএস, যে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী, তার জীবনের কোনো পরিবর্তন হয় না। আমাদের মতো মানে এলিটদের জীবনের পরিবর্তন আসে। এটা তো আসলে এগুলো চিন্তা করতে হবে আমাদের ভাবতে হবে। প্রতারণার প্রসঙ্গে তো রিজেন্টের নাম আসলো, মোহাম্মদ শাহেদের নাম আসলো। তো এই সময় শাহেদ বেশ আলোচিত, এবং শুধু তাই না, এখন আমরা রিমান্ডের কিছু খোঁজ খবর বিভিন্ন সূত্রের সংবাদ মাধ্যমে দেখছি। তার ভিতরে একটি কথা সে বলেছে, সেটা হচ্ছে যে তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে, এবং তিনি যখন বের হবেন, তিনি জাতির উদ্দেশ্যে যখন কথা বলবেন, তখন জাতি তার জন্য কাঁদবে। তার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, অনেক সাংবাদিক ভাই রয়েছে, তারা তার জন্য কাজ করবেন, এবং পুলিশ কর্মকর্তাদের তিনি নাকি বলছেন যে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার চাকা হবে। এই যে সে কথা বলছে, এটি কি পাগলের প্রভাব, না আসলে অধ্যত্ত, না আমি কি করে বলবো ভাই? তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না। তার সঙ্গে আমার দেখা হয়েছে অধিকাংশ সময় সরকারি দাওয়াতে, এবং একটা সরকারি দাওয়াতে আপনার সাথে ছবি রয়েছে। আমি বলি আপনাকে, সরকারি দাওয়াতে ইফতারের দাওয়াত ছিল, এবং সেটা একটা খুবই উচ্চ সরকারি সংস্থা। যে দাওয়াতে কোনো দাওয়াতি মানে যদি তারা কাউকে দাওয়াত দেন, তাকে অবশ্যই একটা মানে গ্রহণযোগ্য মানুষ হতে হয়। তো সেইখানে আমি বসে ইফতার খাচ্ছি, এবং ইফতারের পরে ডিনার সার্ভ করা হবে, এরকম সময় উনি এসে ছবি তুলছেন। এখন খাওয়ার সময় তো মানুষ উঠে দৌড়ায় কোথাও পালিয়েও যেতে পারে না। আর আমি একজন পরিচিত লোক, আমার সাথে রাস্তাঘাটে বহু লোক সেলফি তোলে। উনি একজন ভদ্রচিত মানুষ, উনি ওই দাওয়াতটাতে আমন্ত্রিত হয়েছেন নিশ্চয়ই, না হলে ঢুকলেন কিভাবে? ওই দাওয়াতে ঢুকতে কার্ড লাগে, এবং সেইখানে সমস্ত মন্ত্রী অন্যান্য সকলের সাথে উনি সেলফি তুলছেন। উনি এসে জোরপূর্বক ওই সেলফিটা তুলেছেন, আমি খাওয়া বন্ধ করে, কারণ হা করে থাকাটা তো খুব অদ্ভুত একটা ব্যাপার। আমি এই জন্য বলেছি একটা জিনিস, যে আপনি যখন খান এবং আপনি যখন হাগেন, এই দুইটা সময় আপনার সাথে কেউ সেলফি তুললে আপনার পক্ষে পালানো সম্ভব না। তো ফলে আমার পক্ষে ওখান থেকে তো পালিয়ে যাওয়া সম্ভব ছিল না। উনি একটা সেলফি তুলেছেন, উনি চলে গেছেন। ওনার সাথে জীবনে আমার কথা হয় নাই, ওনাকে আমি কোনোদিন চিনি না, দেখি নাই। এরকম বহু মানুষের সাথে আমার সেলফি আছে, উনি একটা তুলেছেন। এরপরে আমি ওনাকে বিভিন্ন জায়গাতে
টক শোতে দেখেছি। উনি শুধু যাওয়ার সময় আমাকে পরিচয় দিয়েছিলেন যে উনি বশির ভাইয়ের ভাইরা ভাই। এখন বশির ভাইকে আমি চিনি। বশির ভাই হচ্ছেন মোহাম্মদ আলী বশির, উনি টেলিহোমের মালিক, খুবই সজ্জন ব্যক্তি, তো আমাদের সাথে ভালো সম্পর্ক, বহুদিন ধরে টেলিভিশনের নাটক প্রযোজনা করেন, প্রডিউসার্স অ্যাসোসিয়েশনও ছিলেন নেতা হিসেবে। তো সবকিছু মিলে বশির ভাইকে চিনি। যাওয়ার সময় বলে গেলেন আমি কিন্তু বশির ভাইয়ের ভাইরা ভাই, আপনি আমার সাথে ছবি তুলতে চান না। তো ইদানিং আমি আবিষ্কার করলাম যে দেবাশিস, আমাদের আমাদের যে উপস্থাপক দেবাশিস, সে তাকে আজকে থেকে প্রায় 20 বছর আগে সেলুনে নিয়ে তাকে মদন বানিয়েছিল। তো এখন তো দেবাশিস সে তো মদন বানাতো বিভিন্ন জনকে, আমাদের মনে আছে প্রোগ্রামটা খুব সম্ভবত কিছু টেলিভিশনে না কোথাও প্রোগ্রামটা করতো। হ্যাঁ, এবং দেবাশিস তার পথের পাঁচালী অনুষ্ঠানে শাহেদকে মদন বানিয়েছে। পথের পেঁচালি, পথের পেঁচালি, পথের পেঁচালি। হ্যাঁ, এখন তো দেবাশিসকেও জিজ্ঞেস করতে হবে যে আপনি শাহেদকে কোথা থেকে পেলেন এত বছর আগে। এগুলো হচ্ছে হাস্যকর বিষয়। যে জায়গায় প্রশ্ন করা উচিত, যে জায়গায় প্রশ্ন করা উচিত সেই জায়গায় প্রশ্ন করেন। যে উনি ডিজি অফিসে এরকম হুটহাট ঢুকে যেতেন কিভাবে? অনুমতি ছাড়া উনি হাসপাতাল খুলেছিলেন কিভাবে? ওনার হাসপাতালে ডায়ালিসিস মেশিন দিয়ে দিল কোন ভিত্তিতে? কেমনে দেয় এটা? সরকারি একটা কলম নিতে গেলে পর্যন্ত হিসাব করে নিতে হয়, সরকারের সব খাতায় থাকে। আর এই যে উনি ডায়ালিসিস মেশিন, ডায়ালিসিসের বেড, ডিস্টিল ওয়াটারের মেশিন, ভেন্টিলেটর, এগুলো নিয়ে গেলে ওনার এই ভাঙাচোরা হাসপাতালে যেখানে ডাক্তার নাই ঠিক মতো, উনি এটা নিলেন কিভাবে? এই প্রশ্ন করেন। ওনাকে ওইখানে দাওয়াত দিচ্ছিল কে? এই যে এই সরকারি অনুষ্ঠানগুলো ওনাকে দাওয়াত দিত কারা? ওই প্রশ্ন করেন। আপনার বাড়িতে হারুন, যদি কেউ আমি ধরেন আমি গেলাম, গিয়ে দেখলাম যে আপনার বাড়িতে আরেকজন লোক দাওয়াত খাচ্ছে, আমি কি তাকে ধাক্কা দিয়ে বের করে দিব? কারণ আমি তো আপনার উপর আপনি নিশ্চয়ই চোর ছেচোর দাওয়াত দেন না। এই ফ্রড, এই প্রতারককে দাওয়াত দিয়েছিল যারা, তাদেরকে প্রশ্ন করেন তারা কেন দাওয়াত দিয়েছিল। তুষার ভাই, আমরা এই বিষয়ে আবার আলোচনায় আসবো, তার আগে আমরা একটু আবার ফিরে যেতে চাই আপনার স্টুডেন্ট লাইফে, যেটা আমি দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়তাম, আপনি ঢাকা মেডিকেলে, আপনি তখন তুখোর বিতর্কী, তারপরে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের আপনি প্রেসিডেন্ট হলেন। আমার মনে আছে আমাদের গুরু ছিল বিরূপাক্ষ পাল, এবং আপনার নেতৃত্বে আরো লোকজন কাজ করতে ডিবেট নিয়ে। তখন একটা ডিবেটের একটা অন্যরকম আমেজ ছিল, আন্দোলন ছিল, একই সঙ্গে একটা গ্ল্যামার ছিল। তো এই ডিবেটটা এখন মিয়ে গেল কেন? এটা কি নতুন কোনো পরিস্থিতি, না ডিবেটাররা এটাকে ধরে রাখতে পারেনি? আমি যখন আমার বয়স 18, সেই সময় থেকে বাংলাদেশের বিতর্কের আন্দোলন ছিল। এবং বিতর্ক আমরা যারা করতাম, আমরা পুরস্কার নিয়ে বাড়ি চলে যেতাম ওই সময়টাতে। আমরা অনেক পুরস্কার পেয়ে আমরা আনন্দ চিত্তে বাড়িতে গিয়ে সেটা সবাইকে দেখাতাম। বিতর্ক ছিল একটা পার্সোনাল ফুলফিলমেন্ট, একটা পার্সোনাল অ্যাচিভমেন্টের জায়গা। সেই জায়গাটাকে আমি এবং আমার বন্ধুরা মিলে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিজেদের ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়িয়ে পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত স্কুল, পাঠশালা, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও বাদ দেই নাই, এবং কোথাও এগুলো অর্থের বিনিময় করি। বরং আমরা 2-4টা টিউশনি করে, এটা করে সেটা করে যে পয়সা আয় করতাম, ওইটা দিয়ে ওইখানে খরচ করে দিতাম। কারণ আমরা চেয়েছি একটা যুক্তিশীল, সহনশীল, সুন্দর ভাষায় কথা বলে এমন একটা প্রজন্ম তৈরি হবে। 18 বছর থেকে যে আজকে 52 বছর আমার প্রায় বয়স হবে, 51 পার হচ্ছে, এই জীবনের যে বিরাট সময় আমি বিতর্কের পিছনে দিয়েছি, জীবনের যে বিরাট সময় আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পিছনে দিয়েছি, আমি যে 12 বছর রোটারি ক্লাব করেছি, আমি যে 20 বছরের বেশি সোসাইটি অফ হাইপার টেনশন, একটা চ্যারিটেবল প্রতিষ্ঠানকে প্রায় একাই নিজের পরিশ্রমে চালিয়েছি, এগুলো তো আমি কোনো লোভে বা নিজের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে করি নাই। এটা না করে আমি যদি এই সাহেবদের মতো অফিসে ঘোরাঘুরি করতাম, তাও তো আমি অনেক কোটিপতি থাকতাম। ফলে আমি যে কাজ করেছি সেটা আমি জানি। আমি এটা করেছি মানুষ সুন্দর করে কথা বলা শিখবে। আজকে এই যে হারুন কথা বলে, আজকে এই যে বিভিন্ন জায়গাতে ছেলে মেয়েরা কথা বলছে, এর 80% আমাদের বিতর্ক করা ছেলে। এবং সুন্দর উচ্চারণে, সুন্দর ভাষায় কথা বললে আমি নিশ্চিত আপনি গিয়ে 2টা জিনিস জিজ্ঞেস করবেন, তুমি কি বিতর্ক করেছো, অথবা তুমি কি আবৃত্তি চক্রে ছিলে? এই বাংলাদেশের সুন্দর উচ্চারণ এবং সুন্দর করে কথা বলা বিতর্ক আর আবৃত্তি ছেলে মেয়েরা শিখিয়েছে। এটা কোনো স্কুল কলেজ থেকে ছেলে মেয়েরা শেখে নাই, ওইটা আমরা করেছি। বিডিএফ আমরা যখন করেছিলাম, এটা করেছিলাম মূলত মানুষ যাতে সুন্দরভাবে কথা বলে, যুক্তিশীল হয়, অন্যের যুক্তি মেনে নেয়, অথবা নিজের যুক্তি যদি সবল হয় সেই যুক্তিটা দিয়ে অন্যকে সেই যুক্তিটা মানায়।
অর্থাৎ আমরা একটা যুক্তিশীলতা, সহনশীলতা, একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছি যেখানে মানুষ অন্যের অধিকারকে রক্ষা করে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করে। তো সেইটাই ছিল আমাদের লক্ষ্য। এবং বিতর্ক চর্চা অত্যন্ত বেগবান হয়েছিল। বিতর্ক মানুষ টিকেট করেও দেখেছে। আপনার নিশ্চয়ই মনে আছে আমরা টিএসসি তে বন্যার সময় টিকিট কেটে বিতর্ক করেছি এবং সেইখান থেকে টাকা তুলে বন্যার্তদেরকে পাঠিয়েছি। অর্থাৎ বিতর্ক কনসার্টের মতো জনপ্রিয় ছিল। সেই জায়গা থেকে বিতর্ক নষ্ট হয়েছে কেন? কারণ বিতর্কের যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি ধীরে ধীরে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ এই বিতর্ক সংগঠনগুলিতে গিয়ে জোর খাটিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করেছে। কেন করেছে? কারণ ওইখানে লোক হয়, যেখানে লোক হয় সেখানে তার অডিয়েন্স চায়, ফলে ওনারা সভাপতি হইলে পরে বক্তৃতা দিতে পারে। এই চেষ্টা তারা করেছে। এইভাবে কিছু সংগঠন নষ্ট হয়েছে। কিছু সংগঠন নষ্ট হয়েছে সংগঠনের নিজের দুর্বলতার কারণে, কিছু সংগঠন নষ্ট হয়েছে প্রশাসনিক দুর্বলতার কারণে। অর্থাৎ নতুন প্রশাসন এসেছে, নতুন ভাইস চ্যান্সেলর, কোনো বিতর্ক করার দরকার নেই। যেমন বহুদিন যাবৎ আমরা ঢাকা শহরের 3-4টা স্কুলে ঠিক মতো বিতর্ক করতে পারতাম না। তার মধ্যে একটা ছিল আইডিয়াল স্কুল। ওখানে ফয়জুর রহমান নামে একজন প্রধান শিক্ষক ছিলেন। উনি কিছুতেই বিতর্ক করতে দিবেন না। ওনার ধারণা বিতর্ক করলে মানুষ আল্লাহর নাম ভুলে যায়। কি অদ্ভুত ধারণা। এই ফয়জুর রহমান সাহেব বিতর্ক খুব একটা আগ্রহী ছিলেন না, উনি সংগঠন করতে দিবেন না। এরকম বিভিন্ন জায়গাতে এরকম ছিল, লোকজন ছিল যারা বাধা দিত। এইসব কারণে বিতর্ক আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতি করেছে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের বিতর্কটাই ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিতর্ক অনুষ্ঠান এবং মানুষ সেটা সন্ধ্যার সময় ভিড় করে দেখবে, এখনো দেখবে। এখনো টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান এই বিতর্ক, এত মান করে দেওয়ার পরে। কিন্তু কি হয়েছে, এই বিতর্ক অনুষ্ঠানটাকে নির্দেশক হিসেবে রাজনৈতিক লোকজনকে দেওয়া শুরু হয়েছে। বলে ওই লোকটা যদি বিতর্ক বোঝে তাহলে ওইটা ভালো থাকে, যদি বিতর্ক না বোঝে তাহলে ভালো থাকে না। ধীরে 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 বিতর্কের মান পড়ে গেছে এবং মান পড়ে যাওয়ার কারণে মানুষ বিতর্কে আগ্রহ হারিয়েছে। আমরা এখনো যখন বিতর্ক করি মানুষ আমাদের বিতর্ক শুনতে আসে, এখনো যখন ভালো বিতর্ক হয় মানুষ এটা শুনতে আসে। কিন্তু একটা বড় মাপের জায়গাতে বিতর্কের, বিশেষ করে বাংলা বিতর্কের গুণাবলী কমে গেছে। কমে যাওয়ার ফলে বিতর্কের দর্শক কমে গেছে। এটা ক্ষতিকর হয়েছে। আমরা একটু দর্শকদের কাছে আবার আসি। বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলছেন, শুধুমাত্র আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে না, এর ভেতরের খবর আপনারা শুনছেন। স্বাভাবিক কারণেই তিনি বিতর্ক যেহেতু করেছেন জীবনে, সে বিষয় নিয়ে কথা বলছি। তুষার ভাই, আপনি একজন পাঠক প্রশ্নও করেছেন। বন্ধুরা আপনাদের একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যদি খুব দীর্ঘ প্রশ্ন করেন তাহলে সেটি কিন্তু স্ক্রিনে দেখানো সম্ভব না। তাহলে আমার মুখ ঢেকে যাবে, তুষার ভাইয়ের মুখ ঢেকে যাবে। না, সব যে দেখতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথাও নেই। দেখে দেখেও বলা যায়। এর ভিতরে একজন বলেছেন, একটা হচ্ছে আপনি মেডিকেল ডিপ্লোমা যেটা বলছে উপসহকারী, তাদের ব্যাপারে আপনার একটা অবস্থান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না শিশির দিকে। না, তাদের বিরুদ্ধে আমার কোনো অবস্থান নাই। শোনেন, তাদের বিরুদ্ধে আমার কোনো অবস্থান নাই। তারা নামের আগে ডাক্তার ব্যবহার করেন, এটা বিএনডিসির যে আইন আছে সেই আইনের বিরোধী। বিএনডিসির আইনটাকে যদি ওনারা বদলে ফেলতে পারেন আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যতদিন পর্যন্ত বিএনডিসির আইনটা আছে আইনটা মানতে হবে। সোজা কথা, বাংলাদেশের যে আইন আছে সেই আইন আমাদের মানতে হবে, পরিষ্কার। কিন্তু তাদের আইন তো রয়েছে, কিন্তু অনেক সময় তো আইনের পরিবর্তনের প্রয়োজন হয়। আসলে কি তাদেরকে ডাক্তার লেখার সুযোগটা দেওয়া উচিত? আপনার অবজারভেশন কি? না, এটা আইন পরিবর্তন না, এটা উচিত আমি মনে করি না। এই জন্য যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাটস স্কুলের নামের আগে লেখা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখন আপনি যদি মনে করেন যে পাঠশালায় পড়াশোনা করে পিএইচডি লেখা যাবে, লেখা যাবে, এটা নিয়ে আমি আর কথা বলতে আগ্রহী না। দেশের আইন যা আছে এবং এটা নিয়ে কোর্টে তারা মামলা করেছেন, মামলার রায় যা হবে সেটা মেনে নিবে। আপনি শুভেচ্ছা নামে একটি টেলিভিশনে অনুষ্ঠান করতেন, আমাদের বন্ধুরাও সেটা বলেছেন। এটা কি শেষ হয়েছিল 1997 সালে? কি আপনি শেষ করলেন? শুরুটা করলেন কখন? এবং এটি খুব জনপ্রিয় হয়েছিল। আজকে আমি যখন দেখছিলাম, এটা 2001 সালে বন্ধ হয়েছিল। এটা প্যাকেজ অনুষ্ঠানের আওতায় বাইরে থেকে তৈরি হতো। 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন তারা এই টেলিভিশনের স্লটগুলি নিয়ে ব্যবসা করতে শুরু করে এবং তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে যে স্লট নেয়, যে বিষয়টাতে 2000 পত্রিকাতে একটা রিপোর্টে প্রকাশিত হয়েছিল যে কিভাবে তারা এই টেলিভিশনের স্লটগুলি দখল করে নিয়ে ব্যবসা করছে এবং সেই ব্যবসার স্বার্থে তারা বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দেয়, যার মধ্যে শুভেচ্ছা ছিল। এবং এই বন্ধ করার জন্য তারা নানা ধরনের কূট কৌশল অবলম্বন করে। এটা নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না। তারা আমার উপকারী করেছিলেন,
কেননা তখন এটা বন্ধ না করে দিলে আমি হয়তো এখনো সেটা চেক করতাম। আচ্ছা, সম্প্রতি আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি তো নিশ্চয়ই সেটা দেখেছেন। হয় নাই, না হয় নাই, মামলা আসলে এই বিষয় মামলাটা হয় নাই। মানে তারা, মানে আপনি ফেসবুক পোস্টে বলেছিলেন যে আপনার বিবাড়িয়া মানে বলদবাড়িয়া পুরো দেশটাই, আসলে কি এরকম লিখেছিলেন? হ্যাঁ লিখেছিলাম। আসলে বিষয়টি কি ঘটেছে? কিছুই ঘটে নাই। আমি বিবাড়িয়া নামে একটা কাল্পনিক জায়গার নাম বলেছি। বিবাড়িয়া বলে বাংলাদেশে কোনো জায়গা নেই, বিবাড়িয়া বলা বেআইনি। তাহলে বিবাড়িয়া নামে কোনো জায়গা নেই। কেউ যদি বিবাড়িয়া বললে কোনো জায়গা বোঝে, এটা তাদের প্রবলেম, আমার প্রবলেম। এটা বলদবাড়িয়া কিভাবে হয়েছিল আপনার বিবেচনায়? যে কাল্পনিক জায়গাটি, তার সমস্যা কি হয়েছিল? না, এটা তো আমি বিবাড়িয়া নামে একটা জায়গাকে বলেছিলাম বগুড়াতে কিছু লোক মুখোশ ছাড়া ঘোরাফেরা করছিল। আমি বলেছি যে ওই বগুড়ার যে লোকগুলি তারা চিকিৎসক, তারা মুখোশ ছাড়া ঘোরাফেরা করছিলেন, আমি তাদেরকে বলেছি। এখানে ব্রাহ্মণবাড়িয়া কিংবা মানে কোনো জায়গায় এখানে মিনই করা হয়নি। ওনারা এটা বুঝবেন কেন? ছবি বগুড়ার, ওনারা ব্রাহ্মণবাড়িয়া দেখেন। শেষ পর্যন্ত মামলাটি আর হয়নি আপনি বলছিলেন। আপনি কিন্তু চিকিৎসার যে এই যে করোনা টেস্টের যে 200 টাকা ফি নির্ধারণ করেছে, আপনি এটার বিরোধিতা করেছেন এবং আপনি বলেছেন এটার বিরোধিতা করা, আমি বিরোধিতা করি। আপনি কি করেছেন তাহলে? এটা বিরাট মুশকিল। আপনি যদি ইন্টারপ্রেট করেন তাহলে একরকম হবে, আর আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আরেক রকম হবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি আপনার নিজের ইন্টারপ্রিটেশন যদি আপনার প্রশ্নের মধ্যে জুড়ে দেন, তাহলে আপনার ইন্টারপ্রিটেশন কি সেটা বলেন সবাইকে, তারপর আমি কথা বলবো। আমার বক্তব্য হচ্ছে যে 200 টাকা যে ফি নেওয়া হলো, সেটা নেওয়া উচিত কিনা, এটা কি? আমি না, আমরা অনেকেই বলেছি যে যদি আপনি ফিটা নির্ধারণ করবেন এটা শুরু থেকে করা উচিত। মাঝখানে করলে, অতীতে যারা পরীক্ষা করলেন তারা টাকা ছাড়া করলেন, আর এখন যারা করবেন তারা টাকা দিয়ে করবেন। তাহলে একই দেশে রাষ্ট্রীয় সুবিধা কেউ ফ্রি পেলেন, কেউ ফ্রি পেলেন না। এটা নাগরিকদের প্রতি দুই রকম আচরণ করা হলো, আমি এটা বলেছি। এটার সঙ্গে আপনি একমত কিনা সেটা এখন আমাকে বলেন। আপনি কি এটার সঙ্গে একমত? আপনার কি করোনা হয়েছিল? না, আমার এখনো হয় নাই, করোনা পজিটিভ হয় নাই। হ্যাঁ, এখন আপনার যদি এপ্রিল মাসে করোনা হতো, আপনি ফ্রি টেস্ট করাতে পারতেন। আপনার এখন করোনা হলে আপনাকে টাকা দিতে হবে। তো আপনি তো বাংলাদেশের নাগরিক, তাহলে আপনার আগে যার করোনা হয়েছে উনি একটা সুবিধা পেলেন, রাষ্ট্রীয় সুবিধা। আপনার দেরিতে করোনা হলো বলে আপনি সুবিধাটা পেলেন না। আপনি কি মনে করেন এটা সম আচরণ? আপনি বলেন। এটা মানে আমি এটা বলবো, তারপরে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আমি এটাকে সম আর অসম পর্যায়ে ফেলতে পারি না। কোনো জিনিস প্রথমে ফ্রি থাকতে পারে, তারপরে সেটার উপরে নির্ধারণ হতে পারে, কিন্তু সম আচরণ কিনা রাষ্ট্রীয় সুবিধা প্রথম ফ্রি দেওয়া হতে পারে। রাষ্ট্রীয় বহু সুবিধা আছে না, রাষ্ট্রীয় সুবিধা আপনি একদল লোককে ফ্রি দিয়ে আরেকদল লোকের উপরে টাকা বসানো মানে হচ্ছে আপনি নাগরিকদেরকে দুই ভাগে ভাগ করলেন। যে আগে করোনা আক্রান্ত হয়েছে সুবিধাটা পেলো, যে পরে করোনা হচ্ছে সে পাচ্ছে না। এই হচ্ছে বিষয়, আমি এটাই বলেছি। আচ্ছা, আমি সেই জায়গায় আপনার প্রশ্নটা নিয়ে আসি। তো একটা হচ্ছে সুবিধা একদল পেলো, আরেক দল পেলো না, কিন্তু করোনার এই যে ফ্রি মানে 2000 টাকা আরোপ করলো, আমি একটু জানতে চাই আপনার কি কি 200 টাকা 200 টাকা এর ক্ষতিকর দিক কি কি হতে পারে? একটা আপনি হয়তো বলেছেন যে টেস্ট কমে যাবে, আসলে এটার ক্ষতির দিক কি কি হতে পারে? একটা তো সুবিধা পাচ্ছেন না, আর কি কি ক্ষতিকর দিক হতে পারে? যার টাকা না, এটা ক্ষতিকর না, এটা কোনো ক্ষতির কিছু না। এটা মূল বিষয় মানে এই ডিসপ্যারিটির কারণে কি 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 জি, ডিসপ্যারিটির কারণে কি হতে পারে? যার টাকা আছে সে যাবে, যার টাকা নাই সে যেতে পারবে না। 200 টাকা তো পকেটে থাকতে হবে। তাতে ফলটা কি দাঁড়াবে? ফলটা দাঁড়াবে যে আপনি অনেক রোগী যাবে না, পরীক্ষা করবে না। করোনা টেস্টের, করোনার ব্যাপারে মানে আমরা অন্য চিকিৎসকদের কথা শুনেছি, আপনার ওপিনিয়ন কি? তো কয়েকটা আপনি কিন্তু এর আগে লিখেছেন করোনা নিয়ে যে সমস্ত ভুল ধারণা, একই সঙ্গে অনেকে বলছেন যত বেশি টেস্ট তত বেশি বিষয়টা হবে, আবার কেউ বলছেন লক্ষণ না থাকলে তার টেস্ট করানোর দরকার নাই। আমরা কিন্তু আসলেই বিভ্রান্ত, অনেক ক্ষেত্রে বিভ্রান্তি কিছুটা কেটেছে। আপনি যদি একটি আপনার অবস্থানটা ব্যাখ্যা করতেন, যে আসলে কারা টেস্ট করবেন কারা করবেন না, যত বেশি টেস্ট তত বেশি টেস্ট হবে না। আমি একসঙ্গে আরো প্রশ্ন করি, আমাদের এখানে তো এখন করোনার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, আবার ওষুধ নিয়ে নানা কথা হচ্ছে। আপনি একটা একটা যদি একটু আসতেন, একটু আমি ডিটেইলস ডিসকাশন চাচ্ছিলাম আপনার কাছে। করোনা টেস্ট কি হবে আর করোনা ডিটেকশন কিভাবে হবে, করোনার চিকিৎসা কিভাবে হবে, এটার জন্য একটা পলিসি, এবং সেই পলিসিটা মেনে চলতে হবে। এই যে আজকে টাকা নিচ্ছি কালকে টাকা নিচ্ছি না, এটা প্রমাণ করে যে আসলে আমাদের এই স্বাস্থ্য বিভাগ
একটা পলিসি ঠিক মতো তৈরি করতে পারে না। এটাই হচ্ছে প্রমাণ, আর কিছু না। যদি টাকা নিতেই হয় তাহলে এই টাকাটা শুরু থেকে নেওয়া উচিত ছিল। যদি টাকাটা নাই নিবেন তাহলে সেটাও শুরু থেকে বলে দেওয়া উচিত ছিল টাকা নিবেন না। আর যদি 3 মাস পরে টাকা নিবেন তাহলে শুরুতে বলে দিতেন যে প্রথম 3 মাস যাদের হবে তারা ফ্রি পাবেন, 3 মাস পরে থেকে পয়সা লাগবে। যেহেতু কোনো পলিসি নাই সেজন্য তারা যখন যেটা তখন সেটা করছেন। এটা হচ্ছে অ্যাড হক। এই অ্যাড হক সিস্টেমে একটা স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে না। একটা স্বাস্থ্য ব্যবস্থার স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারিত করা থাকতে হয়, এবং সেটা তারা করেন নাই বলে এরকম হচ্ছে। আজ 200 কাল 500, আজ 3500 কাল এখানে। এই কিছুদিন বলেছেন কোভিড নন কোভিড আলাদা হাসপাতাল হবে, আবার বলেছেন একসাথে হবে, আবার এখন কোভিড হাসপাতাল বন্ধ করছেন, আবার বলছেন কোভিড হাসপাতাল কিছুদিন পরে দরকার পড়লে চালু হবে। তার মানে কি? তার মানে আসলে কোনো পরিকল্পনা নাই। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। তারপরে আমি বলছিলাম যে এখন তারপরে আমি যেটা বলছিলাম যে আপনি তো এই টেস্টের কথা বললেন, কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট আপনি বলছেন যে এর কোনো ম্যানেজ মানে এটা সিস্টেমটা আপনি বলছেন যে অ্যাডহক ভিত্তিতে চলছে। আপনি বারবারই আমাকে বলছেন আপনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু বলি না। অ্যাডহক ভিত্তির কথা আপনি বলেছেন যে আমি এবং আমরা সকলে মিলে, আমরা একটা ডাক্তারদের সংগঠন আছে আমাদের, আমরা সকলে মিলে আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলিকে চিহ্নিত করতে পেরেছি সেগুলো নিয়ে আমরা সকলেই কথা বলেছি। অনেক ডাক্তার কথা বলেছে, আপনি হয়তো আমারটা দেখেছেন, অন্যদেরটা দেখেন, সেটা হতে পারে। আরিফ মোর্শেদ খান ডাক্তার আছেন, নাজমুল নিপু নামে একজন ডাক্তার আছেন, রাশিদুল হক নামে একজন ডাক্তার আছেন, আবুল হাসান মিল্টন আছেন, শেখ আব্দুল্লাহ মামুন আছেন, শাহেদ হায়দার চৌধুরী নামে একজন ডাক্তার আছেন। এরকম অসংখ্য ডাক্তার কথা বলেছেন। আতিকুজ্জামান ফিলিপ নামে একজন ডাক্তার আছেন, তারপরে ফারাবি হাফিজ নামে একজন ডাক্তার আছেন। বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন জায়গায় তারা কথা বলেছেন, আমি একা বলি নাই। এবং এটা যদি এটা একটা সায়েন্স, তাহলে আমরা যেটা বলেছি সেটা সায়েন্স অনুযায়ী বলেছি, এটা তো বিজ্ঞান। তাহলে তার ফলে পরিস্থিতি কি দাঁড়ালো? আমাদের তো 3-3.5 মাস প্রায় 4 মাস হয়ে গেল, তো আমরা এখনো বুঝতে পারছি না আমরা কত দূর যাব। আপনার অবজারভেশন কি? আমরা আমাদের আমার অবজারভেশন হচ্ছে আপনার উচিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের একটা ইন্টারভিউ নেওয়া, এই প্রশ্নগুলি তাকে করা। যে কাজগুলো করছে তাকে জিজ্ঞাসা না করে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এই হচ্ছে সবচেয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তো এখন সংবাদ মাধ্যমে কথা বলা বন্ধ করেছেন তার ব্যাপারে অভিযোগ ওঠার পর। কিন্তু আপনি তো একজন চিকিৎসক, আপনি তো একজন চিকিৎসক, আপনার তো অবজার্ভ থাকতে পারে। যার দায়িত্ব উনি সেই দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই কেন, এটা তাকে জিজ্ঞেস করা উচিত। এবং শুধু তাকে না, আরেকজন লোক আছেন, উনি হাসপাতাল বিষয়ে দেখাশোনা করেন, উনি ভুয়া হাসপাতালকে কেন এই অনুমতি দেওয়ার ব্যাপারে অগ্রসর হয়েছিলেন, আমিনুল হাসানকে গিয়ে প্রশ্ন করেন, আবুল কালাম আজাদ সাহেবকে প্রশ্ন করেন, এই নীতি নির্ধারণ যারা করেছেন তাদেরকে প্রশ্ন করেন। তাদেরকে প্রশ্ন না করে আপনি প্রশ্ন করছেন এমন ভাবে মনে হয় আমি নীতিগুলো করেছি। এই নীতিগুলোর মধ্যে কোথায় ভুল আছে, কোথায় সমস্যা আছে, আমি সেটা নির্দেশ করেছি, এবং সেটা হচ্ছে মানুষের উপকার। জি জি জি, আপনি যখন নির্দেশ করেন তখন কিন্তু আমি সেই প্রশ্নটি আপনাকে করছি। তাহলে সেই ব্যাখ্যা হারুন আমার ফেসবুকের স্ট্যাটাসে লিখিত ভাবে দেওয়া আছে, আপনি যে কোনো সময় লেখাটা পড়ে নেবেন। এটা এখানে এখন তো অনেক বন্ধুরা আপনার কথা শুনতে এসেছে। আমি যে কথা লিখিত ভাবে বলেছি সেটা লিখিত দলিল আছে, জি, তো সেটা ওখান থেকে জি, সেটা তো বন্ধুরা আবার আপনার কথা শুনতে এসেছে। এই এখন যদি আমি এই কথা আবার বলতে শুরু করি, 3 মাসে আমি যা বলেছি বা 4 মাসে এই সকল কথা, তাহলে আমার সঙ্গে অন্তত 2.5 ঘন্টা বা 3.25 ঘন্টা। আমি সেজন্যই এটা শর্ট করে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে, সেটা হচ্ছে যে এই যে আমি আবারও বলছি, আপনি না, যারা বলছেন অ্যাডহক ভিত্তিতে কাজ হচ্ছে, তো পরিণতি কোন দিকে যেতে পারে? একটা ফোরকাস্ট তো থাকে যে অ্যাডহক ভিত্তিতে কাজ হচ্ছে, তাহলে পরিণতি কোথায় যাবে এটা একমাত্র বলা সম্ভব মহাজাতক, তারপর হাওলাদার সাহেব, ওনাদের পক্ষে বলা সম্ভব, কারণ ওনারা ভূত ভবিষ্যৎ দেখতে পান। আমি শুধু এতটুকুই বলতে পারি যে এখন যে অবস্থা এগুচ্ছে তাতে এই বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণের জন্য যে জোরালো একটা অবস্থা থাকা দরকার ছিল সেটা এখন নাই। সেটা যে নাই সেটা তো বোঝাই যাচ্ছে ভাই। গরুর হাট, এই বাস খোলা, বাস বন্ধ করা, প্লেন খুলে দেওয়া, সেই প্লেনের মধ্যে ভুয়া করোনার রিপোর্ট নিয়ে লোকজন উঠে যাওয়া, ইটালিতে প্লেন বন্ধ হয়ে যাওয়া, সেই প্লেন ফেরত চলে আসা, একটা চিঠি চলে আসা বিভিন্ন জায়গাতে যে অক্টোবর পর্যন্ত প্লেন নামবে না, আবার খুশিতে বলা যে না জুলাই মাসের শেষে এটা
ঠিক হয়ে যাচ্ছে। এই যে সকাল বিকাল করোনা নিয়ে নানান খবরাখবর, পৃথিবীর আর কোন দেশে এরকম হচ্ছে আমাকে বলে? আফ্রিকার দু একটা দেশে হতে পারে, আর কোথাও এরকম হচ্ছে না। এটা যে হচ্ছে এরকম, এটা হওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর দায়ী, এবং এই স্বাস্থ্য অধিদপ্তর এইরকম অপরিকল্পিত ভাবে করোনা মোকাবেলা করতে গিয়ে এই কাজটা করেছে। আর আমি আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আমার লেখা লিখে থাকি। আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার বন্ধুদের জন্য, কারো যদি এখানে ভালো লাগে ওটা ওনারা করবেন। আমি আমার বাসায় নিশ্চয়ই সব লোককে ঢুকাই না, সেরকম আমার আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার স্ট্যাটাসে আমি যে কোনো লোককে কমেন্ট করতে দেই না। কেন দেই না সেটা প্রমাণ আপনি এখানে দেখতে পাচ্ছেন। জি জি, আপনি আপনি এর আগেও বলছিলেন যে কারো যদি কথা বলতে খুব ইচ্ছা করে আমার স্ট্যাটাস নিয়ে, তার আমার স্ট্যাটাস শেয়ার দিবেন। নিজের অ্যাকাউন্টে যত খুশি, একটা শব্দ আছে এটাকে ওই যে ব্লগাররা ইউজ করে, নিজের অ্যাকাউন্টে যত বেশি লেদাবেন, আমার ওইখানে না। তারপরও আপনার স্ট্যাটাস নিয়ে তো আসলে কথা বলতেই হয়। আপনি সর্বশেষ কেন বলেন? আমি তো বলি নাই বলতে, আমি কেন বলেন? বলেন না, আমার ইচ্ছে করে, আমার বলতে ইচ্ছে করে, আপনার স্ট্যাটাস নিয়ে কথা বলতে ইচ্ছে করে, ইচ্ছে করে, কারণ এই স্ট্যাটাস গুলো নিশ্চয়ই ভ্যালু আছে। এই জন্যই তো আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ সাহেব মারা যাওয়ার পর একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন, আমি জানি না আবার বলেছেন আপনার কোনো আপত্তি হয় কিনা, যে বলেছেন যে একজন শিক্ষক সাদা দলের যিনি তার কাগজপত্র জালিয়াতি করে শিক্ষক হয়েছিলেন, সেই কাগজপত্র নিয়ে এই দেখেন, এই যে দেখেন, এইটাই হচ্ছে সমস্যা। আমি কিন্তু এই কথাটা লিখি নাই, আপনি এখন আপনি আসলে না না না, আমি তো এই কথা লিখি না, আমার স্ট্যাটাসটা পড়েন, আমার স্ট্যাটাসটা পড়েন। এই হচ্ছে সাংবাদিকদের বিরাট সমস্যা, এইটাই হচ্ছে। আমি যেটা লিখি না আপনি সেটা এখন বললেন, আমি কিন্তু বলি না জালিয়াতি করে শিক্ষক হয়েছে। আপনি পড়েন পড়েন। আচ্ছা, আপনি ওই আমি ঠিক স্ট্যাটাসটা আপনি না পড়তে পারলে আমি পড়ে দেই। জি, আপনি স্ট্যাটাসটা একটু পড়েন, আমরা একটু শুনি। জি হ্যাঁ, আমি পড়ে দেই, জি, অসুবিধা নেই। এই সম্প্রতি দেওয়া স্ট্যাটাস। হ্যাঁ, আমি ইনকারেক্ট কোনো জিনিসপত্র লিখি না। আমি যদি কোনো কিছু বলি আপনি নিশ্চিত থাকবেন যে এটা আমি জেনে বলেছি। জি, আমি আপনাকে দেখে বলি। জি জি জি, খুব দূরে না, দুই একদিন আগে আপনি। হ্যাঁ, আমি তো কোথাও লিখিনি যে এখানে শিক্ষক হওয়া সংক্রান্ত কোনো শব্দ নেই। একটু একটু আমি লিখেছি এমাজউদ্দিন আহমেদের কাছে সাদা দলের একজন নারী শিক্ষক ও পরে শিক্ষক হয়েছেন এমন ছাত্রের জালিয়াতির প্রমাণ সহ অভিযোগ করেছিলাম। তিনি বিচারে অস্বীকৃতি জানানোয় বুঝেছিলাম ন্যায় বিচার হচ্ছে সাদা দল বড়। আমি কি এখানে লিখেছি কি জালিয়াতি করেছিলেন? না, সেইটাই জানতে চাচ্ছি, কি ধরনের জালিয়াতি। এবং আমি এটার উত্তর দিব না, এটার উত্তর দিব না। আমি গিয়েছিলাম এবং উনি আমাকে না করেছিলেন, আমি জানি সেটা কি, আমি তো এটার উত্তর দিব না। আমি তো, আমার অধিকার আছে না দেওয়ার। আচ্ছা, সে তো উত্তর না দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু আমি যদি এখন বলি যে এই ধরনের ভিসি কে আপনি কি দৃষ্টিতে দেখেন, সেটি কি আপনি বলবেন? আপনি তো বলতে পারেন যে আমি এটা বলবো না। উনি একজন দলীয় ব্যক্তি ছিলেন। উনি তো এমনও বলেছিলেন যে উনি ঘাতক দালাল নির্মূল কমিটির বিরুদ্ধে ছিলেন, উনি যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে ছিলেন। এটা ওনার রাজনৈতিক অবস্থান। আমি এটাই বলেছি যে ন্যায় বিচারের জায়গাতেও উনি মানে রাজনীতিকে বা ওনার দলকে উনি প্রাধান্য দিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভিসিরা হয় তারা কি রাজনীতির বাইরে হয়? রাজনীতির বাইরে হওয়া কি সম্ভব কিনা আমাদের দেশের প্রেক্ষাপটে? রাজনীতি দিয়ে হলেন কি হলেন না এটা বড় কথা না। আপনি যখন নির্বাচিত হবেন আপনি সবাই, আপনি সকলে, আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি দলীয় মানে কি আপনি ন্যায় বিচার বন্ধ করে দিবেন? এই যে আমাদের রাজনৈতিক ভাবে যারা নির্বাচিত হন বিভিন্ন জায়গাতে, তারা নির্বাচিত হওয়া মানে কি তারা ন্যায় বিচার করবেন না? ন্যায় বিচার করতে হবে। করবেন না সেটা তো আপনার প্রশ্ন, এবং করা উচিত সেটাও আপনার কথা থেকে বোঝা যায়, কিন্তু হচ্ছে কিনা, মানে বাস্তবতা কি তাই? বাস্তবতা তো আমার স্ট্যাটাসের মধ্যে আছে, আপনি আবার আমাকে প্রশ্ন করছেন কেন? এটা বাস্তবতা যে না সেটাই তো আমি এখানে লিখেছি। তাহলে আমাদের ভিসি সাহেব তার ন্যায় বিচারে যেতে পারেন নাই, তিনি তার দলের প্রয়োজনকে দেখেছেন। তিনি আমাকে এই কথাই বলেছিলেন যে বাপু, ও আমার দল করে, আমি এখন ওর বিরুদ্ধে যেতে পারবো না, তুমি এটা ভুলে যাও, এটাই বলেছিলেন। তাহলে তো আমরা একটা বাড়তি ইনফরমেশন পেলাম যে আপনার স্ট্যাটাসের বাইরে আরেকটি বিষয় ছিল যে বাপু দল করে। আপনি কোন ইনফরমেশন? আমি তো লিখেছি যে সাদা দলের, আমি তো ওখানে আবার বাড়তি পেলেন। আমি কি আবার স্ট্যাটাসটা আপনাকে পড়ে শোনাবো? না, সেটা দরকার নাই। সাদা দলের নারী শিক্ষক, আমি তো পরিষ্কার লিখেছি, কিন্তু বাড়তি ইনফরমেশন করতে চাইবো, আমি ওইটা আবার বলেছি।
জি, তুষার ভাই, আমরা তো আপনাকে লেখক হিসেবেও দেখছি বিভিন্ন সময়, এবং আপনি দেহঘড়ি লিখেছেন, তারপরে এই বুক ফেসবুকে, আমি কি বইয়ের নামটা ঠিক বলেছি? এই বুক ফেসবুকে, এই বুকে ফেসবুকে, এই বুকে ফেসবুকে। তার আগেও আমি আরো দুটো বই লিখেছি। না, আপনি আপনি অনেকগুলো বই লিখেছেন। আমার কথা হচ্ছে যে আপনি মানে এভাবে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, আপনি কিভাবে করেন, আমরা সেটা খুব আমাদের জন্য জরুরি না। আসলে একই সঙ্গে যদি অনেকগুলো কাজ করতে হয়, চিকিৎসায় জড়িত, স্বাস্থ্যসেবায়, টেলিভিশনের কাজে জড়িত, বই লেখা, একই সঙ্গে নানা কাজে যুক্ত, টাইমটা কিভাবে ম্যানেজ করবে মানুষ? এই প্রশ্নটা আসলে আমার খুব করতে ইচ্ছা করে আর্থার কোনান ডয়েলকে, উনি শার্লক হোমস কি করে বানাবেন, কিংবা ধরেন উইলিয়াম সমারসেট মমকে, কিংবা ধরেন নিহার রঞ্জন গুপ্তকে, কিংবা ধরেন বিধানচন্দ্র রায়কে, কিংবা ধরেন এখন বেঁচে আছেন মাহাতির মোহাম্মদকে। ওনারা যদি দেশ চালায় ফেলতে পারেন, ওনারা যদি পুরো পশ্চিমবঙ্গ চালাতে পারেন, ওনারা যদি শার্লক হোমসের মতো ক্যারেক্টার তৈরি করতে পারেন, আমি একটা নাদান লোক, আমি 2-4টা বই লিখতে পারবো না? বিএমডিসির এই, সরি, ডিপ্লোমা, জি জি জি। তো আপনার ওই যে ওই প্রশ্নটা বারবারই আসছে, অবশ্যই জবাব আপনি দিয়ে দিয়েছেন, অনেক দিয়ে দিয়েছেন, যে ওই যে ডিপ্লোমা তারা কেন ডাক্তার ব্যবহার করতে পারবে কি পারবে না, ওই যে বিষয়টা বারবার প্রশ্ন করছে, এর জবাব আপনি দিয়েছেন, কিন্তু বন্ধুরা আবার যোগ দিয়েছেন। আপনি কি আরেকবার রিপিট করতে পারেন কিনা? প্রশ্ন না, এক কথা আমি দুইবার রিপিট, এক কথা আর দুইবার রিপিট করা যাবে না। তো এখন আমি 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 যদি আমরা এটাকে যদি এখন সাম আপ করে নিয়ে আসি, এখন ধরেন একটি কথা খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই, যে এই যে আপনার অবস্থানগুলো বিভিন্ন বিষয়ে, আপনি স্পষ্ট অবস্থান বিভিন্ন সময় জানান, তাতে তো নানা বিতর্কের জন্ম দেয়। কখনো আপনার পক্ষে যায় মানুষজন, কখনো আপনার বিপক্ষে যায়। আপনি মনে করতেই পারেন মাথা নাড়াচ্ছেন, বিতর্কের জন্ম দেয় না। হয়তো মনে করতে পারেন আমরা ঠিক মতো ব্যাখ্যা করতে পারি না, যেমন মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে আপনি বলেছেন, এই জন্য বিতর্কের জন্ম হয়। হয়তো বলতে পারেন আপনাকে মিসকোট করা হয়, এই জন্য বিতর্কের জন্ম হয়। আবার আপনাকে নিয়ে সব প্রশংসামূলক আলোচনাও হয়। তো এর কারণটা কি? আপনি কি আসলে ব্যাখ্যায় কোনো ফাঁক রাখেন, না সমস্যাটা আমাদের বা মানুষের? আর আপনার বড় একটা সমস্যা আছে, আপনি তো এমনি তো আমার সবসময় ছোটই থেকে যাবেন আমার চেয়ে বয়সে কয়েক বছরের, এবং জি, বিতর্কের বিষয়ে আপনি নিজে উত্তর দিচ্ছেন। আপনি কি মনে করেন ডিমটা মুরগির, নাকি আপনি মনে করেন ডিমটা হাঁসের? আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কি মনে করেন, তাহলে আমি এটা বলতে পারি। সেটাই বলেছি, আপনি কি মনে করেন? প্রথম হচ্ছে আমি যদি কোনো বক্তব্য রাখি, সেই বক্তব্যে যদি ভুল না থাকে, তাহলে এটা নিয়ে যারা বিতর্ক করছেন এটা তাদের জানার সমস্যা, তারা বিষয়টা বুঝেন। সব জিনিস যে সবাই বুঝবেন এমন কোনো কথা নাই, তারা অপেক্ষা করবেন, তারপরে বুঝতে পারবেন। এরকম বহু জিনিস গেছে যেটা আমি বলার 3 মাস পরে ঠিক হয়েছে। যেমন আমি এপ্রিল মাসের 13 তারিখে বলেছি যে কেজি ভুয়া, গোটা জাতির তো এটা বুঝতে 3 মাস লেগেছে। আমি 2017 সালে বলেছি ভাইরাস আসবে, বিল গেটস এটাও বলেছিলেন তারও আগে এরকম ভাইরাসের কথা। তো বিল গেটস এটা বুঝতে মানুষের মনে করেন 10 বছর লেগেছে। তো এটা বিল গেটস এর সমস্যা, নাকি যারা বুঝে নাই তাদের সমস্যা? আপনার কথা অনুযায়ী এটা বিল গেটস এর সমস্যা। বিল গেটস কেন 10 বছর আগে ভাইরাসের কথা বলেছেন? আমেরিকাতে কিছু, আমি তো এখন আপনার মতোই বলি, আমি তো এটা ক্যাটাগরিক্যালি বলিনি, সুতরাং আপনি তো ভাবে বলতে পারেন না। আমি কি মনে করে বলেছি সেটা আমার বিষয়। এই যে হারুন, আমি যখন বললাম আপনি তখন বললেন ক্যাটাগরিক্যালি আপনি এটা বলতে পারেন না, কিন্তু পুরো অনুষ্ঠান না, আমি বলছি যে আপনার মতোই বলি যে ক্যাটাগরিক্যালি আপনি এটা বলতে পারেন না, কারণ আমি তো ভাবে বলিনি। রাইট, এই যে আপনি আমার কথাটি আপনি এখন বললেন, তার মানে ক্যাটাগরিক্যালি আমি যেমন বলতে পারি না, ক্যাটাগরিক্যালি সারা অনুষ্ঠান যে আপনি এটাই করে গেছেন, যেটা আপনি বলতে পারেন না ওইটা আপনি বলে গেছেন। এবার আসেন, লাইনে আসছেন, লাইনে আসার পরে এবার আমি লাইনে আসার পরে আপনাকে আমি বুঝিয়ে বলি। আপনি যদি আমার কথা এখন বুঝতে না পারেন, তাহলে 2টা সমস্যা থাকবে। একটা হচ্ছে আমি ঠিক বলিনি, তাই না? আরেকটা হচ্ছে আপনি বুঝেন না। তো বহুবার বহু ঘটনাতে এটা প্রমাণিত হয়েছে যে আমি এটা বলার 3 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে আমার কথা ঠিক হয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই না, মনে করিয়ে দিলে অযথা আপনার দুঃখ পাবেন, কিন্তু এটা দুঃখ পাবো না, প্লিজ আপনি মনে করে দিন, দুঃখ পাবো না। এই যে জেকেজি যে ফ্রড, এটা যে আমি 12 তারিখে বুঝলাম, আপনারা বুঝলেন না কেন? 12 এপ্রিল আমি বুঝলাম। হ্যাঁ, আমরা ধরেন বুঝতে পারিনি, অথবা আমাদের কাছে তথ্যটা ছিল না, কিন্তু যে জিনিসটা হলো আপনি এটা নিয়ে আরো তো একটু এগোতে পারতেন। আপনি
আপনি ফেসবুকেই সীমাবদ্ধ না থেকে আরো একটু এগিয়ে যেতে পারতেন। না না, আমার এগিয়ে যাওয়ার কিছু নাই, আমি যেটা বলার বলে দিয়েছি, বাকিটা আপনাদের এগিয়ে যাওয়া দরকার ছিল। সাংবাদিক যারা ইনভেস্টিগেট করে শেষ পর্যন্ত আপনারা এগিয়েছেন, দেরিতে এগিয়েছেন। দেরিতে আগানোতে লোকে দেরিতে বুঝেছে, শুরুতে আগাতেন শুরুতেই বুঝতো, এটাই হচ্ছে সমস্যা। এখন আমার কথা কোনোটাই বিতর্কিত না, আপনি যদি বিতর্ক করেন এটা আপনার সমস্যা, আমার না। আমি আমার কথা বলেছি, আপনার যদি সেটা পছন্দ না হয় আপনি আপনার কাজ করেন। আপনি যে আমাকে নিয়ে এত কথা বলেন, এটাই তো প্রথম কথা। আমার কথায় যদি কোনো সারবস্তু নাই থাকতো আপনি বলেন কেন? পৃথিবীর যে কোনো লোকের কথা নিয়ে আপনি কথা বলেন না, সেটা তো বলি না, সারবস্তু আছে বলেই তো আরো বেশি করে একটু বুঝতে চাই বলেই তো কথা নিয়ে বলি। তাহলে কোনো কিছুর মধ্যে সারবস্তু থাকলে প্রথমে দরকার হচ্ছে অপেক্ষা করা, এটা হচ্ছে প্রথম কাজ। যদি আপনি না বুঝেন তাহলে অপেক্ষা করা, আর না হইলে সরাসরি জানতে চাওয়া যে আপনি আসলে এটা, আমি এই জায়গাটা বুঝি নাই, আমাকে একটু বুঝায় বলেন। কিন্তু যদি মাঝখান দিয়ে লাইন দিয়ে দিয়ে রিড বিটুইন দ্য লাইন্স দিয়ে দিয়ে যদি আপনি নিজের কথা ঢুকিয়ে দেন তাহলে তো মুশকিল। এখন এত লোক কি আপনাকে রিস্ক করতে পারে যে আপনি যখন একটা কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে, কয়েকটি বিষয় নিয়ে যখন আপনার পক্ষে অবস্থায় কারণ কাউকে পারে। আপনি এত বছর সাংবাদিকতা করেছেন, পত্রিকাতে আপনার রিপোর্ট ছাপা হয়েছে, আপনি টেলিভিশনে সাংবাদিকতা করেছেন, আপনাকে কি সবাই রিচ করতে পারে? বাংলাদেশের বড় বড় পত্রিকার সম্পাদকদেরকে রিচ করতে পারে, আপনাকে পারে? আমি তো সম্পাদক না, আমাকে চাইলে পারে। এটা এখন আপনি তর্কের খাতিরে বলছেন, কিন্তু আসলে তো পারে না, আসলে পারে না। চাইলেই পারে নাকি? চাইলেই কেউ কাউকে পার্সোনালি রিচ করতে পারে। যদি আপনি আমাকে আদব কায়দার সাথে, আপনি বলতে আমি আপনাকে বুঝাচ্ছি না, আমি এটা ফিগার অফ স্পিচ, আপনি আদব কায়দার সাথে বলেন যে আমি এটা বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে বলেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো। আপনি অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা বলবেন, আমি শুধু উত্তর দিব না। পৃথিবীতে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই কত কিছু শব্দ আমি শুনি, সব শব্দের আমি উত্তর দিই না। সব প্রশ্নের তো জবাব দেওয়ার প্রয়োজনও নেই, সব প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। আবার আপনি যখন ছোটবেলায় আমি একটা গান শুনতাম, আমি আমাকে কোলে নিয়ে, আমার এক কাজিন আছেন উনি গান গাইতেন, যে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবেন। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন তাহলে নিশ্চয়ই উনি শুনবেন। ব্যাপারটা এরকম আর কি, যে আমরা যদি কোনো কিছু সঠিকভাবে চাইতে পারি আমরা সেটা পাই, আমরা যদি চাইতে না পারি তাহলে আমরা পাই না। এই গানটা আমি ছোটবেলায় শুনতাম, এটা আমি বড় হয়ে এটার অর্থ বুঝেছি যে এটা কি একটা অসাধারণ কথা, যে তুমি যদি সেইভাবে নিবেদন করে চাইতে পারো কিছু তো পাবা জীবনে। স্রষ্টা সেটা মঞ্জুর করেন আমাদের জীবনে, কিন্তু খুব গভীর কথা। তো ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেন আসলে নিবেদন করতে পারি, চাইতে পারি, বোঝার চেষ্টা করতে পারি, এবং আপনি যে বিভিন্ন বিষয়ে যে ইঙ্গিতগুলো দিলেন, বললেন, সেগুলো যেন বোঝার চেষ্টা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারাও এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। কত সময় আপনি নষ্ট করেছেন, কত সময় আপনি নষ্ট করেছেন ফর নাথিং। আপনি চেয়েছেন যে আমি কোথাও আটকে দেই, কারণ এইটা আপনাকে না 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 এই চেষ্টাটা কোথাও ছিল না। আমি চাচ্ছি আপনার বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় ক্লারিফাই করার জন্য। আমি বিতর্কিত কিছু বললে তো ক্লারিফাই হবে। প্রত্যেকটা কথা যুক্তি সহ সায়েন্টিফিক রেফারেন্স সহ বলা আছে, কোথা থেকে এটা আনা হয়েছে, কোথা থেকে বলা হয়েছে, সব বলা আছে। সেটা তো আপনার বক্তব্য, সেটা তো আপনার বক্তব্য এবং আপনি সেটা বলেন। এটা তো আমার তো সেখানে দ্বিমত করার কোনো জায়গা নেই। কিন্তু কেউ যদি আমি বলি, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে বোঝার কারণে হোক আর না বোঝার কারণে হোক আপনার তো কিছু কিছু বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনি মনে করতে পারেন যে না বোঝার কারণে হয়েছে, তাহলে যারা না বোঝে আপনারা বিতর্ক তৈরি করে দিয়েছেন। আমি একটা বিনয়ের সাথে আপনি বলে ডেকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি লিখেছেন মাশরাফিকে ধুয়ে দিলেন। আমি কোথায় ধুয়েছি সেটা আপনি প্রমাণ করেন তো। এই ধরনের বাজে হেডলাইন আপনি দিয়েছেন, আপনারা দিয়েছেন, কেউ না কেউ, মানে আপনারা। হ্যাঁ হ্যাঁ, এবং যারা এটা করেছেন তারা বিতর্ক বিক্রি করে খান। ক্লিক করলে তাদের ইনকাম হয়, তারা ক্লিক খোঁজেন, তাদের এইসব অনলাইন পত্রিকাতে ক্লিক হয়, ক্লিক করলে তারা সেটা দিয়ে চলে, এই জন্য ক্লিক ক্রিয়েট করে। আজকে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়েছে ক্লিকের জন্য সংবাদ ছাপানো। সেজন্য আমি আপনাকে একের পর এক হেডলাইন পড়ে শোনাতে পারি যে হেডলাইন গুলো আসলে এরকম হওয়া উচিত না, কিন্তু ইন্টারনেটে সেটা হয়। আটটি আম একাই খেলেন অমুক, এটা কোনো হেডলাইন নাকি? হ্যাঁ, এটা দেখেছি, আমরা এই হেডলাইনটা দেখেছি।
আটটা আম খাওয়া কি কোনো হেডলাইন হতে পারে না? কিন্তু আটটা আম দিলে পরে ইন্টারনেটে কিছু লোক ক্লিক করে। মানে এটা তো আপনি আমাকে এটা এটা তো আপনি আমাকে প্রশ্ন করছেন না, করছেন কিনা? আমি আপনাকে প্রশ্ন কারণ আমি তো এটা করিনি, আমি তো এটা করিনি, যেমন আপনি বলেন যে বলেন। আপনি করেন নাই, কিন্তু যে বিতর্কগুলো তৈরি হয়েছে তার অধিকাংশ এরকম 8টি আম জাতীয় হেডলাইনের। আমি সেটাই বলেছি, যেমন ধরুন আপনি যেটা বলেননি সেটা নিয়ে বলা হচ্ছে, আমি যেটা করিনি সেটা নিয়েও বলা হতে পারে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে একটা তো বিতর্ক সৃষ্টি হচ্ছে। আপনি বলছেন যে সেটা হেডিং এর কারণে হচ্ছে। আপনি তো দীর্ঘদিন নাগরিক টিভি সিইও ছিলেন, সেখানে এই ব্যবস্থার এই বিষয়টা তো একই সঙ্গে নিউজও দেখায়। আপনারা কি কি উদ্যোগ নিয়েছিলেন? আপনাদের এই প্রতিষ্ঠান কি সেই জায়গায় বাইরে যেয়ে কাজ করার চেষ্টা করেছেন? আমি তো বলেইছি যে আমি অক্টোবর মাসের পর থেকে প্রতিষ্ঠানটার কোনো দেখাশোনা সেভাবে করি না। না, এর আগে তো দেখেছেন, এর আগে তো দেখেছেন। এর আগে আপনি আমাদের ফেসবুক, ইউটিউব কোথাও এই ধরনের হেডলাইন পাবেন না। আচ্ছা, তো ধন্যবাদ তুষার ভাই আপনাকে, ধন্যবাদ। এখন আমি ইভেন একটা বানান ভুলও খুঁজে পাবেন। আপনি তো মানে একটু আগে কিন্তু বলছিলেন যে অনলাইনে, কিন্তু উদাহরণ যেটা দিলেন এটি কিন্তু কোনো অনলাইনের হেডিং না। আপনি যেটা উদাহরণ দিলেন এটি কিন্তু প্রতিষ্ঠিত একটি পত্রিকার হেডিং, আমি আপনাদের জানি। এটা তাদের অনলাইন ভার্সনে তারা দিয়েছে প্রথমে। সেটা যাই হোক, অনলাইন ভার্সনে দিক আর যেখানেই দিক, আমি না জেনে আমি নিশ্চিত না হয়ে কোনো কথা বলি না। আমি সেটাই বলছি তুষার ভাই, এটা কিন্তু সো কল্ড অনলাইন না। অনলাইন যেটা হচ্ছে যে এটা কিন্তু প্রতিষ্ঠিত একটি পত্রিকার অনলাইন ভার্সন, এবং অনলাইন ভার্সনকে ওই পত্রিকা কিন্তু ডিজাইন করতে পারে না। আমি সেটাই বলছি আপনাকে। সুতরাং সেটাও তাদের আপনি দেখেন তর্কটা আবার আপনি আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি তো ডিজাইন করার প্রশ্নে বলি না, আমি বলেছি যে এই ধরনের হেডলাইন ক্লিক বাড়ায়, এবং ক্লিক বাড়ানোর জন্য এই ধরনের হেডলাইন দিয়ে বিতর্ক তৈরি করা হয়। জি, আমি এই জন্যই বলছিলাম, আপনি তো সাংবাদিক, পয়সা আছে, ক্লিকের থেকে পয়সা আসে, সেই জন্য ক্লিক ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলো হচ্ছে। এটা ভুল, এটা একটা বিরাট সমস্যা। সামনে এটা নিয়ে অনেক ভুগবে সবাই। Because you should not think about this. You should think about the content, the inner substance of your deliberation. আপনি সেটা, যে আমি সেটাই বলছি যে সাংবাদিক হিসেবে তো আপনিও আছেন, আপনি তো সাংবাদিকের বাইরে কেউ না। আপনি তো সাংবাদিকতা যদি করেছেন, মানে সেই জায়গায় কি উদ্যোগটা নিয়েছেন, আপনার প্রতিষ্ঠানে নিয়েছিলেন কিনা সেটা বললাম। আমি আসলে একটা প্রতিষ্ঠান নিয়ে আসলে এখন আমার কথা বলা ঠিক না। আমি বলতে পারি না যে ওই প্রতিষ্ঠান কি করেছে, কিন্তু আমরা তো দেখেছি যে কি ধরনের হেডিং হয়, কি ধরনের, সেটা কিন্তু টেলিভিশনেও করে। আপনি যেটা বলছেন সেটা কিন্তু হয় না তা না। আপনার প্রতিষ্ঠানকে আমি স্পেসিফিক করতে চাই না, কোন প্রতিষ্ঠানে যেখানে সেটা হচ্ছে, মানে এই জায়গাটা কিন্তু আপনারও দায়িত্ব পালনের একটা বড় জায়গা ছিল। আমি যে প্রতিষ্ঠানের জন্য রেসপন্সিবল, আমি সেখানে দায়িত্ব পালন করব। আপনি যদি এখন সারা পৃথিবীর দায়িত্ব আমার ঘরে চাপিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছা না। সেটা তো আমি কেন দেব, এবং সারা পৃথিবীর দায়িত্ব তো আমিও নেব না, এই অনলাইন ক্লিকের দায়িত্ব তো আমিও নেব না। তাহলে হারুন এই অনলাইনের বিষয়ে প্রশ্ন করা উচিত, কারণ আপনি যে বিষয়ে দায়িত্ব নিতে পারবেন না সেই বিষয়ে প্রশ্ন করেন না। যখন ইনফরমেশন চলে আসে সেটা তো থ্রো করাই যায়। আমার বিরুদ্ধে যদি একটা ইনফরমেশন আসে, আপনি তো সেটা আমাকে জানতে চাইতেই পারেন, খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে ইনফরমেশনটাকে সাবস্ট্যান্সিয়েট করেন। ইনফরমেশন তো সবসময় সাবস্ট্যান্সিয়েট করার বিষয় থাকে না। একটা তথ্য প্রকাশ হলো, সেটা যদি আপনার যার ব্যাপারে তার সাথে কথা বললে তো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। সেটা তো খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা তো আপনার চেক এন্ড ক্রস চেক এটা যতই আগাবে, আপনি এটা জানেন যে আমি যতই আগাবে শেষ পর্যন্ত এটাকে কোনো একটা যৌক্তিক পরিণতির দিকে আপনি নিয়ে যেতে পারবেন না। তাহলে আসলে অনুষ্ঠানটা শেষ করে না, সেটা তো পরিণতির দিকে যাওয়া যাবে না, সেটা। ধন্যবাদ তুষার ভাই, আব্দুল নূর তুষার, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। ডক্টর আব্দুল নূর তুষার। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এটা এনজয় করেছেন, আর আপনারা কষ্ট করে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।